আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ক্লজের ক্লাস নিব। তো পরে আমার যেটা মনে হয়েছে যে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ক্লাস বুঝতে হইলে আপনারা হচ্ছে যে আগে নন ফাইনাইট বুঝতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা আগে নন ফাইনাইট দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে সেটা বুঝবো, এবং নন ফাইনাইটের মধ্যে নন ফাইনাইট দিয়ে ট্রান্সলেটও কিভাবে করে সেটাও দেখবো। কিন্তু বেসিক্যালি এখানে প্রায় 185টা স্লাইড আছে। আমি সব স্লাইডই রাখছি যেন আপনি বাসায় স্টাডি করতে পারেন। তবে মানে আমি চাইলে 50-60টা স্লাইডের মধ্যে আজকে যে টপিক সেটা কভার করা সম্ভব, মানে ভালো করে পড়াইলে। কিন্তু আমি বেশি স্লাইড রাখছি যেন আপনি হচ্ছে যে বাসায় ভালো করে দেখতে পারেন, কারণ এই ভিতটা যদি আপনার ঠিক হয় তাহলে আপনি রিটেনে ভালো করতে পারবেন এবং ভালো লিখতে পারবেন। সেন্টেন্স তৈরি করা তো আমরা তো গ্রামারের ক্লাস পরে নিব, আগে হচ্ছে যে রিটেনের ক্লাস। তো রিটেনের ক্লাস করতে গেলে বা রিটেনের ক্লাস বুঝতে গেলে ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, প্রেসি রাইটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার কম্প্রিহেনশন, সব কিছুর জন্য, ট্রান্সলেশনের জন্য এই ক্লাস কাজে লাগবে। তো যেহেতু পরীক্ষাগুলা মাঝখানে মাঝখানে হয়ে যাচ্ছে, কোর্স তো শেষ হতে দেরি হবে, সেজন্য আমরা এই ব্যবস্থা করছি আর কি। তো আমরা এলিমেন্টস অফ সেন্টেন্স করতে গিয়ে আমরা হচ্ছে যে আমরা নন ফাইনাইট করতে গিয়ে আমরা এলিমেন্টস অফ সেন্টেন্সটা পাশাপাশি দেখে ফেলবো। মানে এটা হচ্ছে যে আজকের ক্লাসে অনেক কিছু বোনাস থাকবে যেটা ক্লাসের টপিক না, তাও করাইতে হবে যেন আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়। হ্যাঁ, তো সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, একটা সেন্টেন্সের নানা ধরনের উপাদান থাকতে পারে। তাহলে এই যে উপাদানগুলো হচ্ছে যে বেসিক এই 5টা উপাদান থাকে। তাহলে সাবজেক্ট আমরা জানি, ভার্ব জানি, অবজেক্ট জানি। যে দুইটা জিনিসের জন্য আমরা মানে আজকের ক্লাস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কি সেটাও বুঝবেন, আর অ্যাডভার্বিয়াল বা মডিফায়ার কি সেটাও বুঝবেন। যদি এটা না বুঝেন তাহলে আপনি সেন্টেন্স নিজে তৈরি করতে কঠিন হবে। তো আমরা বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার তাহলে কি হবে, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের পরে অবজেক্টিভ, অবজেক্টিভের পরে মডিফায়ার বা অ্যাডভার্বিয়াল, এটা সংক্ষেপে এসবি কোয়াও বলতে পারেন আপনি, এসবি কোয়া। আবার এই অ্যাডভার্বিয়ালটা আবার সেন্টেন্সের প্রথমে চলে আসতে পারে, কোনো অসুবিধা নাই। আবার কোনো সময় মাঝখানেও আসতে পারে। তাহলে অ্যাডভার্বিয়াল মানে ক্যান বি প্লেসড এনিওয়্যার অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট, যে কোনো জায়গায় বুঝতে পারে। তাহলে আমরা হচ্ছে যে সাবজেক্ট কি, ভার্ব এগুলো জানি, ভার্বের কাজও আমরা জানি, ওয়ার্ড দ্যাট অ্যাসার্ট সামথিং অ্যাবাউট এ পারসন অর থিং, মানে কোনো পার্সনের যে অ্যাকশন যেটা বোঝায় সেটাই ভার্ব। তো ভার্ব নিয়ে হচ্ছে যে আমরা অনেক কিছু নিয়ে বিস্তারিত আলাপ করব, কিন্তু আগে হচ্ছে যে আমরা শুরু করি। আসেন আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা জিরান্ড কি সেটা বুঝবো, আবার জিরান্ড ফ্রেজ কি সেটা বুঝবো। আমরা সাথে সাথে ফ্রেজেরও কথা বলে ফেলবো। আগামী ক্লাসে আমরা ফ্রেজও দেখবো, ফ্রেজ না দেখলে আপনি ক্লজ ভালো বুঝবেন না। তো পার্টিসিপল কি আবার পার্টিসিপল ফ্রেজ কি সেটা দেখবো, ইনফিনিটিভ কি আবার ইনফিনিটিভ ফ্রেজ কি সেটা দেখবো, ঠিক আছে? তো ভার্ব বেসিক্যালি আমরা ভার্বের বেসিক স্ট্রাকচারটা আমরা সবাই জানি, তাও আমি একবার মনে করাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে আমাদের আজকের ক্লাস হচ্ছে বেসিক্যালি নন ফাইনাইটটা, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। স্টিল আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভটা একটু দেখবো বুঝার জন্য যে ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে পার্থক্যটা কি। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইটের মধ্যে পার্থক্য জন্য আমরা একটু দেখবো, যদিও এটা আপনাদের জানা বেশিরভাগই, কিন্তু আমরা তবুও একটু দেখবো। তো ভার্ব আপনারা জানেন ভার্ব বেসিক্যালি হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা মানে যে বাক্যের সমাপনী ঘটাবে, আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেটা বাক্যের অর্থ অসমাপ্ত রাখবে। তাহলে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরেন আমি একটা 3টা সেন্টেন্স লিখলাম সেম ঘরানার। I write exciting thrillers. He writes exciting thriller. He wrote an exciting thriller. তাহলে আপনি দেখেন এই ইয়াটা ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আবার এই ভার্ব রাইট, রাইটস, রোট। আপনি দেখেন আমি যখন এই 3টা ধরনের সেন্টেন্স চেঞ্জ হয়েছে তখন এটা রোট হয়ে গেছে। যখন পার্সন চেঞ্জ হয়েছে, আই থেকে হি হয়েছে, এটা রাইটস হয়ে গেছে। তাইলে এই যে ভার্বটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় সেটাই হচ্ছে নন ফাইনাইট। আর দেখেন এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, কোনো অবস্থাতেই এক্সাইট প্লাস আইএনজি এটা কখনোই চেঞ্জ হয় নাই, এটা অপরিবর্তিত আছে। 3টা টেন্সের সাথে এটার কোনো রিলেশন নাই। এই যে টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না সেটারই আমরা নন ফাইনাইট বলতেছি। তাহলে নন ফাইনাইট কি, এক্সাইট মানে ভার্ব প্লাস আইএনজি, এক্সাইট প্লাস আইএনজি। কিন্তু দেখেন আপনি যদি এই সেন্টেন্সটা
হি অ্যান এক্সাইটিং থ্রিলার, রোডটা বাদ দিয়ে দেন, তাইলে কিন্তু কি হয় না, সেন্টেন্স আর হবে না। দেখেন হি অ্যান এক্সাইটিং থ্রিলার, থ্রিলার থ্রিলার সেন্টেন্স কি হইছে? হয় নাই। তাইলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য সমাপনী ঘটবে না, আর নন ফাইনাইট ভার্ব থাকলেও বাক্য অসমাপ্ত থাকবে। নন ফাইনাইট ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না। যেমন আমরা একটা ডেইলি স্টার থেকে একটা উদাহরণ দেখি, আজিম ট্যাক্সেস এভরি গোল্ড বার হি স্মাগলড। আওয়ামী লীগের সময়ে আজিম একজন এমপি ছিল, সে হচ্ছে যে ইন্ডিয়া থেকে গোল্ড স্মাগলিং করতো। তো আজিম হচ্ছে ট্যাক্সেস, সে ট্যাক্স দেয়, যে গোল্ড গুলা সে চোরা কারবারি করে সবগুলোর ট্যাক্স দেয়। ট্যাক্সেস, আজিম ট্যাক্সেস। আবার দেখেন আজিম ট্যাক্সড এভরি গোল্ড বার স্মাগলড। আবার দেখেন আজিম হ্যাজ বিন ট্যাক্সিং এভরি গোল্ড বার স্মাগলড। তিনটা সেন্টেন্সেই দেখেন আজিম ট্যাক্সেস প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স, সবগুলাতেই ভার্ব চেঞ্জ হইছে কি অনুযায়ী? টেন্স অনুযায়ী, আবার পার্সন অনুযায়ী এস বাই যুক্ত হইছে। কিন্তু স্মাগলড এন্ড স্মাগলড ভার্বের V3, আগেরটাতে আমরা দেখছি এক্সাইটিং ভার্ব প্লাস আইএনজি, কোনো জায়গায় ভার্ব চেঞ্জ হয় নাই। তাহলে এই যে আবার আপনি ট্যাক্সটা বাদ দিয়ে দিলে সেন্টেন্স হয় না, আজিম এভরি গোল্ড বার স্মাগলড, সেন্টেন্স হবে না। তাহলে এই ভার্বের V3টা হচ্ছে নন ফাইনাইট। আগে আমরা দেখলাম ভার্ব প্লাস আইএনজি মানে এক্সাইটিং, এখন দেখছি যে ভার্বের V3 মানে স্মাগলড, তারপরে টু প্লাস ভার্ব আর একটা রূপ। তাহলে নন ফাইনাইট দেখতে তিন রকম, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, অথবা ভার্বের V3। টু প্লাস ভার্ব নাও থাকতে পারে, শুধু ভার্বের V1 থাকলেও নন ফাইনাইট হবে, নন ফাইনাইট হবে, মানে বেস ফর্ম মানেই নন ফাইনাইট। তো সেটা আমরা দেখবো। টুটা হচ্ছে যে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমরা শিখি হচ্ছে টু প্লাস ভার্ব মানে নন ফাইনাইট বা ইনফিনিটিভ। তো এটা হচ্ছে যে এই অবস্থা। আমি একটু পরে চ্যাট অন করে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা বুঝছেন কিনা। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি। ফাইনাইট ভার্ব যেটা সমাপিকা ক্রিয়া, সেটা চেঞ্জেস অ্যাকর্ডিং টু টেন্স, পার্সন এন্ড নাম্বার। টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। আর নন ফাইনাইট ভার্ব ডাজন্ট চেঞ্জ অ্যাজ পার টেন্স, পার্সন এন্ড নাম্বার। আর একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে, ইনফিনিটিভটা বোঝা যাবে। হি লাভস টু সুইম ইন দ্য ওশান, সে ওশানে সাঁতার কাটতে ভালোবাসে। দে লাভ, হি লাভস টু সুইম, আবার এখানেও টু সুইম ইন দ্য ওশান, কোনো চেঞ্জ নাই, টু সুইম। এটাই হচ্ছে বেসিক্যালি নন ফাইনাইট এবং ইনফিনিটিভ। এবার আসেন একটু পর্যন্ত আমরা কি বুঝছি কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছেন। কেউ যদি একবারে না বুঝেন তাও তাহলে ক্লাসের শেষের দিকে কোনটা বুঝেন নাই বললেন, আমরা ক্লাস শেষ করার পরে আপনার আনসার দিব। থ্যাংক ইউ। যারা ইনফিনিটিভে ঝামেলা আছে, একজন বলছে ইনফিনিটিভটা আবার আসবে, একটু অপেক্ষা করেন, আবার আসবে, আপনি অবশ্যই বুঝবেন, না বুঝে কোথাও যাবেন। এবার আমরা দেখি কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করি। দেখেন একটা জিনিস আমরা দেখি, এই যে এখানে খেয়াল করেন প্রিন্সিপাল ভার্ব দুই রকম, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। হ্যাঁ শাহিন, আপনি হচ্ছে একটু পরে বুঝে যাবেন, আবার আরো এখনো বহুত বাকি মক্কা, মানে আস্তে আস্তে যাবো তত দেখবেন যে আরো বুঝতেছেন, একটু ধৈর্য ধরেন। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে যেটার মধ্যে অবজেক্ট আছে ট্রানজিটিভ, আর ইনট্রানজিটিভ মানে অবজেক্ট নাই, মানে যেই ভার্ব অবজেক্ট বহন করবে সেটা ট্রানজিটিভ, আর যেটা অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ। যেমন দেখি আমরা সেন্টেন্স, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সেন্টেন্সে কি পাই? অবজেক্ট পাই। দ্য রিভার ফ্লোস সুইফটলি, রিভার কি ফ্লো করে, কাকে ফ্লো করে? আনসার নাই। কিন্তু দেখেন হি ডিভোর্ড দ্য নোভেল ইন আ সিঙ্গেল সিটিং, এক বসায় সে পুরো নোভেলটা গিলা ফেলছে মানে হচ্ছে এটা না, মানে সে শেষ করে ফেলছে। তাহলে দেখেন হি ডিভোর্ড দ্য নোভেল, তাহলে কি সে পড়ে শেষ করছে? নোভেল, সেন্টেন্সের অবজেক্ট আছে, কি বাকে দ্বারা প্রশ্ন করছি। দ্য লিভস রাসেল ইন দ্য উইন্ড, বাতাসে রাসলিং করতেছে, আওয়াজ করতেছে। রাসলিং একটা শব্দ, কি এটার বাংলা হচ্ছে মড়মড় বা কিছু একটা শব্দ। ইন দ্য উইন্ড, বাতাসের মধ্যে মড়মড় শব্দ করছে লিভস। তাহলে কি শব্দ করছে, কাকে শব্দ করছে? আনসার নাই। ইন দ্য উইন্ডটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইন আ সিঙ্গেল সিটিং অ্যাডভার্বিয়াল, কিন্তু নোভেল আবার অবজেক্ট। দে কনস্ট্রাক্টেড এ স্কাই স্ক্রাইপার, মানে হাই রাইজ বিল্ডিং এ স্কাই স্ক্রাইপার বলে, স্কাই এর মধ্যে স্কাই। তাহলে দেখ তারা কি কনস্ট্রাক্ট করছে? এ স্কাই স্ক্রাইপার, তাহলে অবজেক্ট আছে, তাহলে কনস্ট্রাক্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ডিভোর্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু রাসেল এবং ফ্লো হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক একই রকম ভাবে এইগুলারে আপনারা প্রশ্ন করেন, আমাকে বলবেন যে 1 2 3 4 এখানের মধ্যে কোনটা ফাইনাইট, কোন নাম্বারটা কোন নাম্বারটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ বললে বাকি বুঝে নিব যে অন্যটা ইনট্রানজিটিভ, কোনটা ট্রানজিটিভ শুধু এটা বলেন। এখানে দুইটা ট্রানজিটিভ, দুইটা ইনট্রানজিটিভ। ভেরি গুড, বেশিরভাগই পারছেন যে হি স্ক্রুটিনাইজ মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখা। কি দেখছে? ডকুমেন্টটা পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখছে।
অবজেক্ট আছে। মাস্টার্ড দ্য ইন্টিগ্রেট ডান্স, ইন্টিগ্রেট ডান্সে সে মাস্টার্ড, কিসে মাস্টার্ড, কি মাস্টার্ড, ইন্টিগ্রেট ডান্স, এটার অবজেক্ট আছে, এটার অবজেক্ট আছে। দ্য বুক ফেল অফ দ্য শেলফ, বুকটা কোথা থেকে পড়ে গেছে, অফ দ্য শেলফ, এই অফ দ্য শেলফ হচ্ছে অ্যাডভার্বিয়াল, মানে হচ্ছে যে মডিফায়ার, এটা আমরা পরে বুঝবো আবার, মানে যেটা কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাবে না। এই যে দ্য বার্ডস চার্প চিয়ারফুলি ইন দ্য মর্নিং, বার্ডস চার্পিং করা, কিচির মিচির করা, কিভাবে, চিয়ারফুলি, কিভাবে দ্বারা প্রশ্ন করলে পাইছেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাবেন না। তাহলে 2 আর 4 যদি ফাইনাইট হয় তাহলে 1 আর 3 হচ্ছে নন ফাইনাইট। আশা করি বুঝা গেছে। তাহলে আমাদের বেসিক মেসেজ আবার রিক্যাপ করি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে রিকোয়ার্স অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং, আর ইন্ট্রানজিটিভ ভার্ব ডাজ নট রিকোয়ার অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। তাহলে ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব দুই প্রকারের ফাইনাইট ভার্ব আছে, মানে প্রিন্সিপাল ভার্ব আর কি, একই কথা। ইন্ট্রানজিটিভ এন্ড ট্রানজিটিভ, একটাতে অবজেক্ট থাকবে, একটাতে অবজেক্ট থাকবে না। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এবার এইটা বলেন তো, এখানে কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইন্ট্রানজিটিভ, নাকি দুইটাই ট্রানজিটিভ, নাকি দুইটাই ইন্ট্রানজিটিভ, নাকি একটা ইন্ট্রানজিটিভ একটা ট্রানজিটিভ? The author penned a gripping novel that captivated readers worldwide. The sun shone brightly in the clear blue sky. এক ট্রানজিটিভ, তার মানে দুই ইন্ট্রানজিটিভ। ভেরি গুড। এটা বলেন তো কোনটা ট্রানজিটিভ, 1 2। কোনটা ইন্ট্রানজিটিভ সেটা বলেন, শুধু নাম্বারটা বললে হবে। কোনটা ইন্ট্রানজিটিভ, 1 না 2? ভেরি গুড। লাফড আনকন্ট্রোলেবলি, কিভাবে আনকন্ট্রোলেবলি, আর এখানে ফিনিশ, কি ফিনিশ করছে, পেইন্টিং দ্য হাউস, হাউসটা পেইন্ট করা শেষ করছে। ভেরি গুড। এবার আমরা মূল আলোচনায় আসি। এই যে বেসিক জিনিস যখন ক্লিয়ার, এবার আমরা নন ফাইনাইটে ঢুকতে পারি। যারা একটু আগে বলছেন যে আরেকবার ইনফিনিটিভটা বলেন, তারা নিশ্চয়ই একটু পরে আর বলবেন না। লেটস সি। তো আসেন প্রাইমারি টাইপস। তাহলে প্রাইমারি টাইপস কেমন? নাউনের প্রাইমারি টাইপস হচ্ছে কি বলে যে নন ফাইনাইট, এটা নাউন না, এটা নন ফাইনাইট। নন ফাইনাইটের প্রাইমারি টাইপস মানে প্রকারভেদ হচ্ছে 3 প্রকার: জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। আমরা দেখছি একটু আগে পার্টিসিপল কিরকম হয়, কোনটা কিরকম হয় একটু পরে আবার দেখবো। তাহলে এরা দেখতে কেমন? পার্টিসিপল নন ফাইনাইটটা ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব অথবা বেস ফর্ম। বেসিক্যালি বেস ফর্মটাই হচ্ছে ইনফিনিটিভ। বেস ফর্মের সাথে মাঝে মধ্যে টু হয়, টু ইজ প্রিসিডেড ভার্ব, মানে মাঝে মধ্যে প্রিসিড করে, কিন্তু এটা মানে এটা না যে এটা থাকে না। তারপর দেখেন এরা দেখতে কেমন, এরা ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের উইথ ফি হইতে পারে, বেস ফর্ম হইতে পারে। এবার আসেন আমরা দেখি যে 3টা ফর্মই আবার দেখি। হুমায়রা, আপনি আবার দেখেন হুমায়রা, হিমু, এরা দেখতে কেমন? এই যে স্টার্টিং ইজ দ্য হাফ দ্য ব্যাটল, শুরু করলেন মানে অর্ধেক জিতে গেলেন। স্টার্টিং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, এটার নাম জিরান্ড। একটু পরে আমরা দেখবো যে জিরান্ড কোথায় বসে। সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি। আই নোটিসড হার টু প্রিপেয়ার ফর বিসিএস এক্সাম, আমি দেখলাম যে সে বিসিএস এক্সামের জন্য প্রস্তুত হচ্ছে। টু প্রিপেয়ার, টু প্লাস ভার্বের V1, এটা হচ্ছে নন ফাইনাইট। দ্য বুক রিটেন বাই ড্যান ব্রাউন বিকেম এ বেস্ট সেলার, তাহলে রিটেন বাই ড্যান ব্রাউন এটা হচ্ছে V3। দেখেন 3টা ভার্বই, যদি আপনি এই যে এখানে 3টা ভার্বই দেখেন, ফর্ম ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, ভার্বের V3। এবার আমাকে বলেন তো এখানে ফাইনাইট ভার্ব তাহলে কোনটা? প্রথমটাতে ফাইনাইট ভার্ব কি? ইজ। পরেরটাতে ফাইনাইট ভার্ব কোনটা বলেন তো সবাই? নোটিস। এর পরেরটাতে 3 নাম্বারটাতে ফাইনাইট ভার্ব কোনটা? বিকেম। ভেরি গুড। আবার এক্সাম্পল, হুমায়রা, হিমু, আবার এক্সাম্পল খেয়াল করেন। সিইং ইজ বিলিভিং, দেখা মানে বিশ্বাস করা। টু সি ইজ টু বিলিভ, দেখা মানে বিশ্বাস করা। এখানে এটা হচ্ছে ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট, ইনফিনিটিভ সেন্টেন্সের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি একটু পরে আমরা বুঝবো। দ্য আর্ট ওয়ার্ক ওয়ান সিন লেফট আ লাস্টিং ইম্প্যাক্ট, লাস্টিং ইমপ্রেশন অন মি। একজন জিজ্ঞেস করছে যে বিকেম হলো কেন, বলেন তো? এটা যখন বের হইছে তখন বেস্ট সেলার হইছে। আপনি হ্যাজ বিকামও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি আপনি মনে করেন যে এখনো বেস্ট সেলার, তাহলে হ্যাজ বিকাম দেন। যিনি বলছেন হইলো কেন, সেতু। এবার আসেন জিরান্ড কি। তাহলে জিরান্ড হচ্ছে কিরকম বসে, এটা ভার্ব প্লাস আইএনজি, ফর্ম হচ্ছে জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটার আবার ভার্বাল নাউনও বলে। কেন ভার্বাল নাউন বলে? কারণ এই ভার্বটা, জিরান্ড তো বেসিক্যালি একটা ভার্ব, কিন্তু এটা আবার না, এটা নাউন যেই যে কাজটা করে না, ও একই কাজই করে, এই জন্য ভার্বাল নাউন। তারপরে জিরান্ড আপনি বাক্যে কিভাবে চিনবেন? জিরান্ডকে আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন। যেখানে জিরান সেখানে ইট বসাই দিলে বাক্য হয়ে যাবে, তখন আপনি বুঝবেন এটা জিরান। আমরা কিন্তু গ্রামারের ক্লাসে জিরান্ডের আলাদা করে ক্লাস নাই, এই জন্য এটা ভালো করে খেয়াল করেন। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তাহলে জিরান আইডেন্টিফিকেশন এন্ড সেন্টেন্স মেকিং। তাহলে জিরান কিভাবে বাক্য গঠন করে আমরা কি জানি? এটা যে নাউন কোথায় বসে কেউ বলতে পারবেন? আমি সাহায্য করি, এরপরটা আপনি বলেন। নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। আর কোথায় বসে নাউন? নাউন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে। তারপর নাউন সেন্টেন্সের প্রিপোজিশনের পরে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে। হ্যাঁ, এরকম নানা জায়গায় বসে না নাউন? হ্যাঁ, অ্যাডজেক্টিভের পরে বসে। তারপর অনেকে বলছে যে আর্টিকেলের পরে বসে। আর্টিকেল মানে হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে বসে। আবার নাউন এই ডিটারমাইনার এবং প্রিপোজিশন মানে দা প্লাস অফ, অনেকে বলে এটা শিখায় এভাবে, এখানে মাঝখানে নাউন বসে। তাহলে এই যত জায়গা আপনি দেখছেন না, এগুলার একই জায়গায় জিরান্ডও বসে। নাউন আর জিরান্ডের কাহিনী অলমোস্ট এক। তাহলে আমরা দেখি, যারা বুঝেন নাই এটা ভালো করে, কোনো অসুবিধা নাই। আমরা দুইটা ভার্ব নিছি, একটা নাম সুইম আর একটার নাম কি? রিড।
এই দুইটা ভার্ব দিয়ে আমরা দেখবো যে তারা কোন কোন জায়গায় বসতেছে। দেখেন সুইমিং, সুইমিং ইজ মাই ফেভারিট ফর্ম অফ এক্সারসাইজ, এখানে সুইমিং হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সুতরাং যে ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে তার নাম জিরান্ড। এবং আমি কি বা কাকে কে দ্বারা প্রশ্ন করলে এটা পাবো, ভার্বকে। রিডিং বুকস হেল্পস ইমপ্রুভ ভোকাবুলারি, তাহলে কি আপনারা হেল্প করে, রিডিং বুকস, এখানে রিডিং হচ্ছে যে জিরান্ড। কারো কি সন্দেহ আছে, রিডিং বুকস এটা পুরাটা জিরান্ড ফ্রেজ বা জিরান্ড, এটা নাউন ফ্রেজও বলতে পারেন, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে। তাহলে স্টার্ট, কি স্টার্ট করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাই, স্টার্টের প্রশ্ন করেন কি বা কাকে, কি শুরু করব, সুইমিং। আই লাভ রিডিং বুকস টু ইমপ্রুভ মাই ভোকাবুলারি, দেখেন আই লাভ, একজন জিজ্ঞেস করছে ইফ থাকলে কেমনে প্রশ্ন করবে, জ্যোতির কি জ্যোতিময় কানু, সুইমিং ইজ মাই ফেভারিট এক্সারসাইজ, সুইমিং তাহলে বাংলা আপনি হয় করেন, সুইমিং হলো আমার ফেভারিট এক্সারসাইজ। কি আপনার ফেভারিট এক্সারসাইজ, হয় কি হয় আপনার ফেভারিট এক্সারসাইজ, সুইমিং, এভাবে বুঝি। তারপরে দেখেন আই লাভ রিডিং বুকস, আমি কি পছন্দ করি, রিডিং বুকস, অবজেক্ট হয়ে গেল, টু ইমপ্রুভ মাই ভোকাবুলারি। তারপরে দেখেন কমপ্লিমেন্ট কি, এবার আমরা আসি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিট, দেখেন কমপ্লিট থেকে কমপ্লিমেন্ট, যেই সেন্টেন্সের যেই উপাদানটা বাক্যকে কমপ্লিট করে সেটাই কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে সাবজেক্টের পরিপূরক। আবার শুনেন, এটা হচ্ছে সাবজেক্টের পরিপূরক। যেমন ফ্লোটিং অন ওয়াটার, পানিতে ভাসা, ইজ ইকুয়াল টু সুইমিং, এই যে ইকুয়াল, পরিপূরক মানে এটা ইকুয়াল। তাহলে ফ্লোটিং অন ওয়াটার যে কথা, সুইমিং একই কথা। আবার বলতেছে হোয়াট আই লাভ মোস্ট, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, এটা পুরোটা সেন্টেন্সের সাবজেক্ট, নাউন ক্লজ, পরে বুঝবেন যদি এখন না বুঝেন। নাউন ক্লজ, যেই ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে সেটা নাউন ক্লজ, কারণ অন্য কোনো ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে না। নাউনের কাজ যা, জিরান্ডের কাজ যা, নাউন ক্লজেরও কাজ অলমোস্ট তা। তাহলে হোয়াট আই লাভ মোস্ট ইজ রিডিং বুকস, তাহলে আপনি যেটা পছন্দ করেন ইজ ইকুয়াল টু রিডিং, এটা সমান, এই জন্য এটা কমপ্লিমেন্ট। এটা ইকুয়াল টু, এই জন্য এটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম কি, জিরান্ড কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাহলে জিরান্ড কি অবজেক্টের পরে বসে, নাউনের মতো বসে। আই এম টায়ার্ড অফ সুইমিং, তাহলে আপনি সুইমিং এর জন্য টায়ার্ড, সুইমিং করে টায়ার্ড, এই জবের পরে বসছে, পরের পরে বসছে। আই ওয়াজ পানিশড ফর রিডিং হুমায়ুন আহমেদ বিফোর দ্য এক্সাম, এক্সামের আগে আপনি হুমায়ুন আহমেদ পড়ছেন, এই জন্য পানিশ করা হয়েছে আপনারে, ফর রিডিং, এই যে প্রিপোজিশনের পরে বসছে মানে সে জিরান। তারপরে একটু আগে বলছি যে এই যে ডিটারমাইনার মানে আর্টিকেল, আপনারা যেটা বলেন আর্টিকেল আর প্রিপোজিশন, ডিটারমাইনার আর্টিকেল ছাড়াও হয়, তাহলে প্রিপোজিশন এবং ডিটারমাইনারের মাঝখানেও জিরান বসতে পারে, এখানে নাউনও বসতে পারে, নাউন আর জিরান তো কাছাকাছি জিনিস, একই কথা। ডাজ মাই স্মোকিং অ্যানয় ইউ, মানে আমি যে সিগারেট খাই তুমি কি বিরক্ত হও, তাহলে মাই এটা হচ্ছে যে কি, প্রোনাউন, কোন প্রোনাউন, পসেসিভ, পসেসিভ প্রোনাউন না বলে আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার দেখেন মেক সেন্টেন্স, এই যে এই ভার্ব গুলোর পরে অলওয়েজ জিরান বসে, পরীক্ষায় মাঝে মধ্যে আসতে পারে, যদিও গ্রামারে কাজে লাগবে তাও আমাকে বলে দেই। যেমন ইনসিস্ট অন, পরীক্ষায় অনেকবার আসছে, ইনসিস্ট অন গোয়িং, তাহলে আপনি এই ভার্ব গুলো মনে রাখার, এরকম করে আপনি পড়ে যাবেন বাসায়, কেমন, এগুলোর পরে আইএনজি বসে। তাহলে কি, অ্যাডমিট গোয়িং একটা ভার্ব নেন। কনসিডার অনেকবার আসছে পরীক্ষায়, কনসিডার গোয়িং, ডিসলাইক গোয়িং, ফিনিশ গোয়িং, পোস্টপোন গোয়িং, নো হার্ম ইন, ক্যান নট স্ট্যান্ড, এই দুটো ইম্পর্টেন্ট। অ্যাবান্ডন অনেকবার আসছে পরীক্ষায়, এনজয় অনেকবার আসছে, নো ডিফিকাল্টিস আসছে, সাজেস্ট আসছে, মাইন্ড তো প্রায়ই আসে, ক্যান নট হেল্প আসে, হ্যাঁ এগুলো অলমোস্ট এই যে সবসময় আসে, রিগ্রেট আসে। তাহলে অ্যাডমিট গোয়িং সবগুলোর পর আপনি এভাবে পড়ে যাবেন, অ্যাবান্ডন গোয়িং, কমপ্লিট গোয়িং, বা অন্য ভার্বও নিতে পারেন আপনি, আপনার যেটা খুশি, ঠিক আছে। তো এই জন্য আপনার এই ভার্ব গুলো দেওয়া হয়েছে, যদি এটা গ্রামারের পার্ট তাও আমি দিয়ে দিছি যে এটা দিয়া এটার পরে জিরান বসে। এবং আমাদের আজকের ক্লাস বেসিক্যালি ট্রান্সলেশন না, তাও আমি কিছু স্লাইড অতিরিক্ত রাখছি এখানে দেখাই দেয়া। বেসিক্যালি বিসিএস রিটেনের ক্লাসে আমি হচ্ছে এগুলো করাই পোলাপেন্ডি দিয়ে, কিন্তু আপনারা এখানে দেখাই দেওয়া হচ্ছে যে এভাবে জিরান বাক্যে আসে, যেটা আপনি অনুবাদ করতে কাজে লাগবে, সেন্টেন্স মেক করতে কাজে লাগবে। যেমন আমরা যখন বাংলায় বলি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই যে ধূমপান, এই ধূমপানটা আমরা সাধারণত কি দিয়ে করি, স্মোকিং দিয়ে করি। দেখেন এই স্মোকিং ভার্ব প্লাস আইএনজি, এই ক্ষেত্রে আমরা জিরান ব্যবহার, স্মোকিং ইন ইনজুরিয়াস টু হেলথ, কারণ স্মোক শব্দের অর্থে ডিরেক্ট কোনো নাউন নাই, ভার্ব প্লাস আইএনজি করে নাউন। এই টাইপের আরো সেন্টেন্স আছে, যেমন এখানে পার্কিং করা নিষিদ্ধ, ইফতারে বেশি খাওয়া পাকস্থলীর জন্য ক্ষতিকর, হাঁটা ও দৌড়ানো আমাদের মনের উপর চাপ কমায়। সবাই একটু করার চেষ্টা করেন তো, দেখেন তো পারেন কিনা এগুলা জিরান দিয়ে। আপনি নিজের খাতায় লেখেন, আমার বলা লাগবে না, আমি পরে দেখাই দিচ্ছি। আপনারা যারা চ্যাটে আনসার দিচ্ছেন দেখেন সবাই ভার্ব প্লাস আইএনজি যুক্ত করছেন, কারণ এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সাধারণত করে, ঠিক আছে। তো ভেরি গুড, এটা সবাই পারছেন। এখানে পার্কিং করা নিষিদ্ধ, পার্কিং ইজ প্রহিবিটেড হিয়ার, এভাবে করা যাবে। ইফতারে বেশি খাওয়া এই পাকস্থলীর জন্য ক্ষতিকর, ইটিং টু মাচ এট দ্য টাইম অফ ইফতার ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, তো বলতে পারেন হাঁটা ও দৌড়ানো, হাঁটা ওয়াকিং অ্যান্ড রানিং রিডিউস স্ট্রেসেস
অন আওয়ার মাইন্ড, অথবা নানা ভাবে করা যায়। একজন করছেন এভাবে, নিচেরটা কেউ করছেন ওয়াকিং এন্ড রানিং হেল্পস টু রিডিউস, হবে আওয়ার মেন্টাল প্রেশার, আওয়ার প্রেশার না, মেন্টাল প্রেশার দিলে ভালো হয়, প্রিয়া কুন্ডু। এইভাবে মানে হচ্ছে যে এটা এগুলো ট্রান্সলেট হয়। যেন আমি এই এক্সপ্রেশন প্রকাশ করতে আমরা হচ্ছে যে জিরান্ড ব্যবহার করি। যেমন আমি না হেসে পারলাম না, আমি না হেসে পারলাম না, আই কুড নট, পারলাম না, লাম বলছে না, এই জন্য টেন্স কি পাস্ট টেন্স। তাহলে আই কুড নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প লাফিং, এই যে ভার্ব প্লাস আইএনজি। আমি চাকরিটা না ছেড়ে পারলাম না, তাহলে আমি চাকরিটা না ছেড়ে পারলাম না, কেউ বলতে পারবেন? সবাই লিখেন তো, আমি আই পারলাম না, তাহলে তো এখানে সেন্টেন্সে প্রথমে কি আসবে? ভার্ব। আই কুড নট হেল্প যদি করেন, কুড নট বাদ দিয়েও করতে পারবেন, কিন্তু আমি যেহেতু আইএনজি এর কথা বলছি, তাহলে কুড নট হেল্প লিভিং দ্য জব। এই যে দেখেন ভার্ব প্লাস আইএনজি আসছে, লিভিং দ্য জব। তাহলে আপনি কি না করে পারলেন না? লিভিং দ্য জব। এই লিভিং এই ভার্ব প্লাস আইএনজি। ফ্রি ফায়ার খেলা বন্ধ কর, তাহলে স্টপ প্লেইং ফ্রি ফায়ার। এই যে কি বন্ধ করবে? প্লেইং ফ্রি ফায়ার। এটা পুরোটা জিরান্ড ফ্রেজ। তার বেশি কথা বলা আমার পছন্দ না, এই টাইপের সেন্টেন্স লিখতে আমরা জিরান্ড ব্যবহার করি। তার বেশি কথা বলা, এটার ইংরেজি করেন। আমার পছন্দ না, এটা আমরা সবাই জানি, আই ডোন্ট লাইক, আই ডু নট লাইক, এটা আমরা সবাই জানি। সবাই শুধু এটার অনুবাদ করেন তার বেশি কথা বলা। তার বাংলা বাক্যে শেষে র হইলে সেটা কি হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ হয় না, হিজ। তার বেশি কথা বলা ইংরেজি কি হবে? আই 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 ডোন্ট লাইক হিজ টকিং টু মাচ। এই যে হিজ টকিং টু মাচ, এটা হচ্ছে জিরান্ড। টকিং মাচ দিলে হবে, সমস্যা নেই। এটা সবাই নিজে করেন তো, সবাই করার চেষ্টা করেন, তাহলে ব্রেন স্ট্রম হবে। যদি এটা ক্লাসের পার্ট ছিল না, আমি পার্ট হিসেবে ঢুকাইছি। তুমি কি তার পাশ করা সম্পর্কে নিশ্চিত? তুমি কি তার আশা সম্পর্কে নিশ্চিত? তার পাশ করা, তার আশা, তাহলে এটা আমরা সবাই জানি। আর ইউ শিওর অফ, আর ইউ শিওর অফ, অবের পরে বাকিটা বসে যাবে। তার পাশ করা, তার আশা, তার আশা, তার পাশ করা ইংরেজি করতে পারলে হবে। তাহলে তার আশা, হি ইজ কামিং, ভার্ব প্লাস আইএনজি। তার পাশ করা কি হবে? হি ইজ পাসিং না। তারপর একটু বড় সেন্টেন্স করতেও আমরা জিরান্ড ব্যবহার করি। যেমন দেখেন, মেকিং সেন্টেন্স উইথ জিরান্ড। সরকার 2025 সালের মধ্যে আরেকটি মেট্রো রেল প্রকল্প শেষ করার, এই যে জিরান্ড, এগুলা বাক্য অনুবাদ করতে আপনার কাজে লাগবে, সেন্টেন্স তৈরি করতে কাজে লাগবে। আরেকটি মেট্রো রেল প্রকল্প শেষ করার লক্ষ্য স্থির করেছে। তাইলে সরকার হচ্ছে এখানে সাবজেক্ট, 2025 সালের মধ্যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অতিরিক্ত অংশ, মানে সময়, অ্যাডভার্বিয়াল। আরেকটা মেট্রো রেল, অ্যানাদার মেট্রো রেল প্রজেক্ট, তাহলে এটা আমরা জানি কি শেষ করবে, মানে আরেকটা মেট্রো রেল প্রজেক্ট। লক্ষ্য স্থির করেছে, লক্ষ্য স্থির করা ভার্ব এখানে। তাহলে বলেন তো, সবাই করার চেষ্টা করেন, আমারে বলেন এটার ইংরেজি কি? দা সরকার ইংরেজি কি? দা গভর্নমেন্ট। এটা তো আমরা সবাই জানি না। 2025 সালের মধ্যে, বাই 2025, সবাই জানি এটা। এই অংশটা যদি আপনি অনুবাদ করতে পারেন, তাহলে আপনি জিরান্ডের অনুবাদ করছেন। আরেকটি মেট্রো প্রকল্প, তাহলে আরেকটি মেট্রো প্রকল্পের আগে আপনি ভার্বের অনুবাদ করে ফেলেন, লক্ষ্য স্থির করা, করেছে। আগে আমার এটা বলেন তো, এটা কোন টেন্স? লক্ষ্য স্থির করেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ সেট অথবা হ্যাজ টার্গেটেড, হ্যাজ সেট আর টার্গেট, এটা হইলো। তাহলে আরেকটি, অ্যানাদার, আরেকটি ইংরেজি কি? অ্যানাদার। অনেকে করছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যানাদার মেট্রো রেল প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্ট, এমআরটি ধরেন, এমআরপি। তাহলে এই যে প্রকল্প শেষ করার, তাহলে কমপ্লিট, এইটা হচ্ছে জিরান্ড। এইভাবে বাক্য হয়, জাস্ট আমি দেখানোর জন্য। তাহলে দেখেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট আ টার্গেট অফ, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, কমপ্লিটিং অ্যানাদার মেট্রো রেল প্রজেক্ট বাই 2025। এই কথাটা কি বুঝা গেছে আমরা জিরান্ড কোথায় ব্যবহার করি? যারা কম বুঝছেন বা এতগুলো সেন্টেন্স করানোর পরে বা অনুবাদ দেখানোর পরে আপনারা কি টের পাইছেন যে জিরান্ড বাক্যে কিভাবে ব্যবহৃত হয়? মানে মেকিং সেন্টেন্স উইথ নন ফাইনাইট, মানে জিরান্ড। বুঝতে পারছেন? কারো কোনো অসুবিধা হয়েছে আমরা বলেন, তাহলে আমি আবার রিপিট করি, বলেন। সাকিবুন নাহার, আপনি বলছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ এইমড অ্যাট, আপনারটা হবে, কোনো সমস্যা নেই, সুন্দর হয়েছে। যারা বলছেন যে ইন দিতে পারবেন কিনা, পারবেন। ইন না দিয়ে উইদিন দেন, উইদিন যাবে। ভার্বের বি থ্রির পরেও জিরান্ড ইউজ করা যাবে, কানু না। পার্টিসিপল হবে কিনা সেটার কনটেক্সটের উপর নির্ভর করবে, কিন্তু জিরান্ড হবে, কোনো সমস্যা নেই। এবার একটু কঠিন জায়গায় আমরা ঢুকবো। দেখেন, এবার আমরা দেখবো কত বড় সেন্টেন্স আমরা তৈরি করতে পারি জিরান্ড দিয়ে। যারা এটা ভালো করে বুঝে যাবেন তারা মাস্টার হয়ে যাবেন, বুঝছেন? এই ভালো করে খেয়াল করি আমরা। আসেন, মেকিং লং সেন্টেন্স উইথ জিরান্ড। আমরা লং সেন্টেন্স কিভাবে তৈরি করে সেটা দেখবো। এই সেন্টেন্সটা আমরা বেসিক একটা সেন্টেন্স দেখি প্রথমে। দেখেন তো এটা বুঝেন কিনা সবাই। প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি এনহ্যান্সেস, এনহ্যান্সেস মানে বৃদ্ধি করা বা সৌন্দর্য বৃদ্ধি করা, এমনি বৃদ্ধি করা, শোভাবর্ধন করা। মাই ফ্লেক্সিবিলিটি, আমার নমনীয়তা বাড়ায় বা আমার ফ্লেক্সিবিলিটি বাড়ায়। তাহলে প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি। তাহলে প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি, এই কথাটা সেন্টেন্সের সাবজেক্ট, মানে জিরান্ড ফ্রেজ। এনহ্যান্সেস, এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। আর কি বাড়ায়, এটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। এই কথাটা কি সবাই বুঝছি? কোনো সমস্যা আছে? এবার দেখেন আমরা এটাকে কিভাবে লম্বা করি। এই যে দেখেন, আপনি যে সেন্টেন্সটা তখন দেখছেন, এটা প্র্যাকটিসিং ইয়োগা ডেইলি এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি। আমি এখন কি করছি?
প্র্যাকটিসিং যোগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রিদিং এন্ড স্ট্রেসিং। আমি একটা মডিফায়ার যুক্ত করে দিলাম এখানে। এই মডিফায়ারটাও কি ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এই ভার্ব প্লাস আইএনজি আবার জিরান না, এটা হচ্ছে পার্টিসিপল। একটু পরে আমরা বুঝবো, পরে আমরা যখন স্লাইডটা দেখবেন তখন আরো ভালো বুঝবেন। কিন্তু এটারও চাইলে আমি কি করতে পারি, জিরান বানাই ফেলতে পারি। দেখেন, প্র্যাকটিসিং যোগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রিদিং এন্ড, এখানে একটা এন্ড যদি লাগাই দেই, প্র্যাকটিসিং যোগা ডেইলি এন্ড ফোকাসিং অন ডিপ স্ট্রেচিং এন্ড ব্রিদিং, এখানে কমা বাদ, এনহ্যান্স মাই ফ্লেক্সিবিলিটি, এস বাই এ যুক্ত হবে না, কারণ ওটা ভার্ব প্লুরাল হয়ে যাবে। এটা হইতে পারে, কিন্তু এটা গ্রামাটিক্যালি শুদ্ধ, সেন্স অনুযায়ী আবার ঝামেলা করবে। কারণ ইয়োগা ডেইলি মানে হচ্ছে আপনি ফোকাসিং অন ডিপ ব্রিদিং এন্ড স্ট্রেস। এবার কি এই সেন্টেন্সটা সবাই বুঝা গেছে? এই সেন্টেন্সটা একটু বড় হইছে, হলুদ দাগ যেটা, এটা আমরা বড় করছি, একটু ডিটেইলস যুক্ত করছি, ডিটেইলস, অ্যাডিং ডিটেইল। এবার আরেকটু কাজ করছি, দেখেন কি বলছি, দেখেন তো, প্র্যাকটিসিং ইয়োগা এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি, তারপর ফোকাসিং অন ডিপ ব্রিদিং, এবারে ডিপ ব্রিদিং এর পরে এবার এন্ড দি নাই, স্ট্রেসিং দিয়ে কমা দিয়ে স্ট্রেসিং দিছি, তারপর এন্ড হোল্ডিং ভ্যারিয়াস পোজেস, আরেকটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত করছি। এরপরে আবার কি করছি, প্র্যাকটিসিং যোগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রিদিং, স্ট্রেসিং এন্ড হোল্ডিং ভ্যারিয়াস পোজেস, এনহ্যান্সেস মাই ফ্লেক্সিবিলিটি, এবার একটা অবজেক্ট বাড়াইছি ভার্ব দিয়ে, enhances my flexibility and reduces my stress levels। বুঝা গেছে সেন্টেন্স কিভাবে বড় হচ্ছে? তাহলে সেন্টেন্স বড় হচ্ছে, প্রথমে আমি জিরান দিয়ে শুরু করছি, এরপরে পার্টিসিপল লাগাইছি, পার্টিসিপলের সাথে আর অ্যানাদার পার্টিসিপল যুক্ত করছি, অ্যানাদার পার্টিসিপল যুক্ত করছি, এরপরে অবজেক্টের সাথে ভার্ব এবং অবজেক্ট, দুইটা ভার্ব এবং দুইটা অবজেক্ট দিছি। মাই স্ট্রেস লেভেল, মাই ফ্লেক্সিবিলিটি, রিডিউসেস, এনহ্যান্স। ক্লিয়ার? এটা সবাইকে বুঝতে পারছি? অসুবিধা নাই, আস্তে আস্তে হবে। রিডিউসেস ভার্ব, এনহ্যান্সেস ও ভার্ব, ভার্ব এটাও ভার্ব, ভার্ব 2 ভার্ব 1, এটা আবার V1 ধরেন না। এবার আবার দেখেন কিছে এখানে, হাইলাইটিং দ্য এনভায়রনমেন্ট, আমি এনভায়রনমেন্টের উপর হাইলাইট করছি এখন। প্র্যাকটিসিং যোগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রিদিং, স্ট্রেসিং এন্ড হোল্ডিং ভ্যারিয়াস পোজেস and doing it in a serene environment, একবারে শান্ত সৃষ্ট পরিবেশে এটা করা যদি করেন আর কি, enhances my flexibility and reduces my stress level। এখন কি করছি, আরো একটা ইয়া যুক্ত করে দিচ্ছি। পার্টিসিপলের পার্টটা শুভ বুঝে নাই, কোনো অসুবিধা নাই, পার্টিসিপল একটু পরে যাইতেছি, বুঝে যাবেন। এবার দেখেন আবার আরেকটু যোগ করছি, রুটিনের উপর জোর দিব এখন। প্র্যাকটিসিং যোগা ডেইলি, ফোকাসিং অন ডিপ ব্রিদিং, স্ট্রেসিং হোল্ডিং এন্ড ভ্যারিয়াস পোজেস, ডুইং ইট ইন আ serene environment has become a cornerstone of my routine। এবার রুটিনটা আরো বাড়াইছি, ওই যে এটারে আমি এখন সেন্টেন্স এখানে শেষ করে দিছি, শেষ করে এই রুটিনটারে ব্যাখ্যা করতেছি। কি রুটিনটা? কি, that enhances my flexibility and reduces my stress। এই রুটিনটা আমার স্ট্রেস ইয়া করে। এখন এটা প্র্যাকটিসিং আর ইয়োগাতে নাই, প্র্যাকটিসিং এর সাথে সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে রুটিনের। হ্যাঁ, ইয়োগা ভার্ব সিঙ্গুলার, কারণ হচ্ছে যে সাবজেক্ট তো এটা, এগুলো তো আর অ্যাডভার্বিয়াল, সরি, এগুলো হচ্ছে যে আপনার মডিফায়ার, অ্যাডভার্বিয়াল বলতে পারেন, কিন্তু সেটা এখন বোঝার দরকার নাই, এটা বললে ঝামেলা করবেন। এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন পার্টিসিপলটা কি একটু পরে আমরা আসতেছি, জাস্ট বাড়ে যে কিভাবে এটা দেখলে হবে। এটা আরো বাড়ানো যায়, আমার ধারণা এরপরে বাড়াইলে ভয় পাবেন, এটা না দেখলেও হবে আপনার। কিন্তু দেখেন, এবার যারা এটা কম বুঝছেন, এবার এটা দেখেন আরেকটু, এবার মাথায় ঢুকবে। হ্যাঁ, ফুল সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। মাহমুদুল রনি, স্টাডিং অ্যানাটমি ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস। এটা কি আমরা সবাই বুঝছি? এই সেন্টেন্স মানে মেডিকেলের পোলাপাইন অ্যানাটমি স্টাডি করবে, এটা এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস, এটা বুঝছি সবাই, ভেরি গুড। এবার দেখেন, স্টাডিং অ্যানাটমি রে সাথে আমি হচ্ছে এখন একটা পার্টিসিপল ফ্রেজ লাগাবো। স্টাডিং অ্যানাটমি কি করে? আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ হিউম্যান বডি। এবার আপনি কেউ একজন এরকম করতে পারবেন, এটাও জিরান্ড 1, এটাও জিরান্ড বানাইতে পারবেন কেউ, এটাও জিরান্ড পার্টিসিপল না কইরা পারবেন কেউ। এই জাস্ট এই কমাটা বাদ দিয়ে এন্ড লাগাই দেন, এরপরে ইজরে কি করে দেবেন, আর করে দিবেন, এই কমা বাদ দিবেন। বুঝছেন? স্টাডিং অ্যানাটমি এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি আর এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস। বুঝছেন? এই দুইটা জিরান্ড হয়ে গেছে। যদি না বুঝেন কোনো অসুবিধা নেই, একটু পরে আমরা পার্টিসিপলের ক্লাসে যাচ্ছি। এবার দেখেন, স্টাডিং অ্যানাটমি, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি এন্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানস। এই যে রুমি জিজ্ঞেস করছে আন্ডারস্ট্যান্ডিং কেন জিরান না কেন, একটু পরে পার্টিসিপলে গেলে বুঝবেন। এখন অনেকের মনে হইতে পারে এত কঠিন করায় লাভ কি? আপনি দেখবেন আপনার ব্যাংকে আপনি যখন সেন্টেন্স কমপ্লিশন করবেন, অনেকের মনে হইতে পারে, কেউ জিজ্ঞেস করেন না যদিও, কিন্তু অনেকের মনে হইতে পারে যে এটা এরকম কঠিন সেন্টেন্সই আসে। এই কঠিন সেন্টেন্সের যদি আপনি ধরতে পারেন যে কোনটা কি, তাহলে আপনার জন্য সব পান্তাবাদ হয়ে যাবে। একজন বলেছে, স্যার বর্ড কমা বাদ দিয়ে ভার্ব দিলে কি প্রবলেম? বডি এর পরে কোথায়? এখানে না, পরে আগে সেন্টেন্সে না, তখন তো আপনি এই যে মডিফায়ারটারে আলাদা করার জন্য কমা দিছি, এই যে মডিফায়ারটারে আলাদা করছি আর কি। একটু পরে বুঝবেন মডিফায়ার বা ইয়া কি। এবার দেখেন পরে সেন্টেন্সটা তাহলে নিশ্চয়ই বুঝছেন, জাস্ট হিউম্যান বডি, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান বডির সাথে লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানস, বিভিন্ন অর্গান সম্পর্কে শেখা।
এটা জাস্ট যুক্ত করছি। এই যে অনেকে জিজ্ঞেস করতেছে আর এসেনশিয়াল কেন হয় নাই, অবশ্যই আর এসেনশিয়াল হবে যদি আপনি এভাবে করেন সেন্টেন্সকে। আর এসেনশিয়াল কেন হয় নাই আপনি পার্টিসিপলে গেলে বুঝবেন। এই দেখেন, এই আবার তাও বুঝে নেন একটু, স্টাডিং অ্যানাটমি, অ্যানাটমি স্টাডিং মানে পড়া, বুঝে, কি বুঝে, এ বাংলা বাক্যে শেষে এ যুক্ত হবে, কি বুঝে, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান বডি বুঝে এবং ডিফারেন্ট অর্গান সম্পর্কে জেনে জেনে অ্যানাটমি স্টাডি করা, এটার অর্থ হচ্ছে এটা ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস। কিন্তু আপনি যদি আর দিতে চান, ধরেন আপনি আর দিবেন, এখানে আপনার শখ হয়েছে যে আপনি আর দিবেন, ঠিক আছে দেন, ইজ কাইটা দিয়া কমাটা কাইটা দিয়া এখানে আর দেন, কোনো অসুবিধা নাই, দিলেন। দেওয়ার পরে আপনারা জাস্ট একটা কাজ করতে হবে ছোট, সেটা কি, এখানে আর একটা কমা লাগাই যান, না লাগাইলেও হবে, স্টাডিং অ্যানাটমি লাগানো উচিত, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান স্ট্রাকচার অফ দ্য বডি অ্যান্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানস আর এসেনশিয়াল ফর। তখন এই যে কমাটা বাদ দিয়ে আর লাগাই দিবেন, তখন কি হবে, এটাও সেন্টেন্সের সাবজেক্ট, এটাও সাবজেক্টের অংশ, মানে এটা 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 বাদ দিয়েও আপনি চাইলে এটা বাদ দিলে এটা সাবজেক্ট থাকবে, আবার এটাও বাদ দিলে আবার এটা সাবজেক্ট হয়ে যাবে। লার্নিং ডিফারেন্ট অর্গানস তখন ইজ হবে, এই যে একটা সাবজেক্টের জন্য, মানে সবগুলাই নাউন ফ্রেজ হয়ে যাবে তখন। কিন্তু আপনি বলতে পারেন যে এখন অনেকে বলছেন যে স্যার এটা কেন কি হয় নাই, মানে নাউন ফ্রেজ জিরান্ড হয় নাই, কারণ এটা বুঝছেন এটা তো সেন্টেন্সের সাবজেক্টই না, কারণ জিরান্ডের শর্তই কি, জিরান্ড সেন্টেন্সের সাবজেক্ট হবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থেকে এটা সেন্টেন্সের সাবজেক্ট না। কখন সাবজেক্ট হবে, যদি আপনি এখানে একটা আর লাগাই দেন আর কমাটা বাদ দিয়ে দেন। একজন জিজ্ঞেস করছে এন্ডের আগে কমা বসানো যায় নাকি, অবশ্যই কমা বসানো যায়, এবং বসানো যায় না, আপনি বসাবেন, এটা ফরজ আপনার জন্য। তারপরে দেখেন স্টাডিং অ্যানাটমি, আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান স্ট্রাকচার অফ দ্য বডি, লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট অর্গানস, এটার সাথে আমি এখন আরো একটা জিনিস যুক্ত করছি, প্র্যাকটিসিং ডিসেকশন। ডিসেকশন মানে কি জানেন সবাই, ব্যবচ্ছেদ, বডি মানে কাইটা ব্যবচ্ছেদ করবেন, ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্ট, এটা তো তারা করতেই হবে। আবার আরো বাড়াইছি, এটা আবার জিরান্ডও করতে পারবো, সেটা বুঝছি, এবার আর একটু বাড়াইছি, এটা দিলাম না, ফাইনাল আউটপুট আরো বড়, ভয় পাবেন, এই জন্য দূর পর্যন্ত রাখলাম। রিজওয়ানা জান্নাত জিজ্ঞেস করছে তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে মডিফায়ার, একটু পরে আমরা মডিফায়ার কি সেটা বুঝবো, পার্টিসিপলও বুঝবো, তখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। রিজওয়ানা জান্নাত। তারপরে দেখেন রিক্যাপ জিরানটা রিক্যাপ করি আবার, তাহলে বুঝবেন আন্ডারস্ট্যান্ডিং কেন হয় নাই, একটু পরে টের পাবেন। আসেন, টিচিং is a fun sentences subject, I love teaching sentences object teaching, he is passionate about teaching বা প্রিপজিশনের পর, এরপরে পসেসিভ এর পর your teaching, my passion is teaching। এখানে টিচিং কি বলেন তো, সেন্টেন্সের কোন এলিমেন্ট হিসেবে বসছে, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা বলেন তো, মাই প্যাশন ইজ টিচিং কমপ্লিমেন্ট। দেখছেন আপনারা তো আমার থেকে স্পিডি, দেখছেন সবাই পারেন। এখানে এই টেবিলের মাধ্যমে দুইটা পার্থক্য দেখানো হয়েছে, দুইটা কি এটা বাসায় দেখবেন। আমার বলতে পারবেন এটা এটা কেউ বলতে পারবেন এখানে কি ঘটনা ঘটছে, কোনটা জিরান কোনটা পার্টিসিপল, পার্টিসিপলটা এখনো যাই নাই তো, তাও সমস্যা নাই, বলতে ট্রাই করেন তো। কেউ কি শুধু আমার এটা বলেন, এই এটা যে পার্টিসিপল, এটা কি আমরা কেউ বুঝছি এটা যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ভেরি গুড। আর এই দুইটা কি, এই দুইটা এই রাইটিং দুইটা। এবার যারা বুঝেন নাই বা কোনো সমস্যা হয়েছে একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে পার্টিসিপল বললে। আসেন পার্টিসিপলের কাজ কি বুঝেন, যারা এই তখন আমার জিজ্ঞেস করছেন ডকুমেন্টিং, তারপরে ওই প্র্যাকটিসিং ইয়োগার আন্ডারস্ট্যান্ডিংটা কেন কি হইলো না, নাউন বা নাউন ফ্রেজ বা জিরান্ড হইলো না, এটা পড়লে বুঝে যাবেন। দেখেন পার্টিসিপলটা কি, পার্টিসিপল ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা নাউনকে মডিফাই করে। ওই যে স্টাডিং অ্যানাটমিরে মডিফাই করছে, যে এটা বুঝে প্রোনাউনকে, নাউন প্রোনাউনকে মডিফাই করবে সে এই সেন্টেন্সে। এটা সাধারণত আইএনজি দিয়ে শেষ হয়, ইডি দিয়ে শেষ হয়, অথবা ইএন দিয়ে শেষ হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে বুঝতে পারে। এটার কাজ কি, এটা ডিসক্রাইব দ্য অ্যাকশন অফ দ্য নাউন, নাউনের অ্যাকশন কাজটা কি সেটা বর্ণনা করে। এটা কি রকম দেখতে, এটা দেখতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দেখতে কি ভার্বের V3, এই দুইটা আমার দেখতে। এটা যেহেতু আপনি দেখছেন যে জিরান কিসের মতো কাজ করছে। এখন কেউ জিজ্ঞেস করতে পারেন অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তো এটা নাউনের আগে বসে। মনে রাখেন অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউনের আগে বসে, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্ব প্লাস আইএনজি যেটা জিরান ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অলওয়েজ নাউনের পরে বসে। আবার শুনেন, অ্যাডজেক্টিভ নাউনের আগে, অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পরে। আমরা যখন অ্যাডজেক্টিভ ফ্রেজটা পড়বো কালকে, এই যে এখনই দেখেন সোজা, যেমন ধরেন আপনি বললেন যে আই সেন্ট হার এ ব্ল্যাঙ্ক মেসেজ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলেন তো, মেসেজ সংক্ষেপে লিখলাম, আই সেন্ট হার এ ব্ল্যাঙ্ক মেসেজ, অ্যাডজেক্টিভ কোনটা, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তাহলে মেসেজ কি, নাউন, এটা ক্লিয়ার, আমরা নাউন যে মেসেজ, হ্যাঁ। তাহলে দেখেন আই সেন্ট হার এ ব্ল্যাঙ্ক মেসেজ, ঠিক না, তাহলে আই সেন্ট হার এ মেসেজ, ব্ল্যাঙ্কটা বাদ দিলাম, আই সেন্ট হার এ মেসেজ, এরপরে ব্ল্যাঙ্কের পরিবর্তে দিলাম উইথ নো রাইটিং অন ইট। উইথ নো রাইটিং অন ইট মানে কি, এটাতে কোনো লেখা নাই, তার মানে ব্ল্যাঙ্ক। তাহলে এই যে মেসেজের পরে বসছে যেটা, এটারে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক একই রকম ভাবে
কোন নাউনের পরে যখন ভার্ব প্লাস আইএনজি বৈশা মানে আরো দুই একটা ওয়ার্ড বসবে, ফ্রেজ বসবে, ওয়ার্ড না ফ্রেজ, তখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং মডিফাই করবে। এটারে বলে পার্টিসিপল ফ্রেজ, অথবা এটা কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। এই জন্য আপনি দেখছেন নাউন জিরান্ড অলওয়েজ নাউনের মতো কাজ করতে, এই জন্য এটা বলতো ভার্বাল নাউন। আর পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য এটারে বলে ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকবার বলছে একজন, আরেকবার বুঝেন। দেখেন আমি বললাম, আরেকটা উদাহরণ দিই। চুকনগর, আগামী ক্লাসে পাবেন এটা। চুকনগর বিকেম এ ডেজার্টেড প্লেস। চুকনগর একটা জনশূন্য গ্রামে পরিণত হয়েছে, ঠিক আছে? চুকনগর, আমার এখানে বলেন চুকনগর সাবজেক্ট, এটা ভার্ব, এটা আর্টিকেল বা ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা কি? এটা নাউন। এটা কি? ডেজার্টেড প্লেস। কি রকম প্লেস? কি রকম দিয়ে প্রশ্ন করলে কি পাবেন? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আমি কাইটা দিছি, না দিয়ে আমি বললাম যে চুকনগর বিকেম এ প্লেস। এখন অ্যাডজেক্টিভের পরে বসা, এই অ্যাডজেক্টিভ যদি প্লেস উইথ নো ইনহেবিটেন্ট। চুকনগর একটা জনশূন্য গ্রামে পরিণত হয়েছে, এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। চুকনগর বিকেম এ প্লেস উইথ নো ইনহেবিটেন্টস। কোন জন উইথ নো ইনহেবিটেন্সটা নাউনের পরে বসছে, তাহলে যে ফ্রেজটা নাউনের পরে বসে তারে ব্যাখ্যা করে, তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যেই ওয়ার্ডটা নাউনের আগে বসে তারে ব্যাখ্যা করে, তার নাম অ্যাডজেক্টিভ। এবার ক্লিয়ার হয়েছে? আরো ক্লিয়ার হবে, দেখেন একটু পরে আমরা আবার আসতেছি। দেখেন, তাহলে আমি কি বলছি? এটা মডিফাই করে। কারে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে। কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউন। আবার অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয়। আমরা উদাহরণ দেখি কিভাবে বাক্য গঠন করে, দেখি। যেমন দেখেন, দ্য ক্রিকিং ডোর এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। যেই স্টোনটা রোলিং করে, এরকম এরকম করে রোল করে, সেখানে কখনো মস জন্মাবে না। দ্য ক্রিকিং ডোর ওয়াক ইন দ্য বেবি। দরজার খটখট মটমট শব্দ বেবিকে জাগায় ফেলছে। তাহলে কি রকম ডোর? ক্রিকিং ডোর। এটা কিসের মতো? এটা একটা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করতেছে। অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, তাকে ব্যাখ্যা করতেছে, এই জন্য এটা তাকে মডিফাই করতেছে। এটার নাম পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বুঝছেন তো, এই রোলিং স্টোন এখানে কিন্তু জিরান না। কেন? এটা নাউনের আগে বসে তারে ব্যাখ্যা করছে। এবার দেখেন, এখানে দেখেন রিডিং বুকস হেল্পস। এখন অনেকে বলতে পারেন যে বুকস এর আগেও তো রিডিং বসছে, এটা কেন কি হইলো না? এটা কেন জিরান্ড হইলো না? দেখেন, বই পড়া, এটা কি বইকে মডিফাই করে নাই? কিন্তু এখানে দেখেন, বয়, ক্রাইং বয়, ক্রন্দনরত ছেলে, ছেলেটার অবস্থা বুঝাচ্ছে, কিন্তু বুক রিডিং বইয়ের অবস্থা বুঝাচ্ছে। তাহলে ক্রাইং বয় মানে ছেলেটার অবস্থা কি? সে কান্নারত অবস্থায় আছে, এই জন্য এটা হচ্ছে পার্টিসিপল। কিন্তু রিডিং বুকস এর এই রিডিংটা বুককে মডিফাই করে নাই। কিরকম বই এটা বলে নাই। প্রশ্ন করেন তো, কিরকম বই? এরকম কি পৃথিবীতে কিছু আছে রিডিং বই? হয় না। কিন্তু কিরকম ছেলে? ক্রন্দনরত ছেলে, এটা জিরান, এটা পার্টিসিপল। পার্থক্যটা বুঝে গেছে? হ্যাঁ, আই স হিম রিডিং এ এখানে আবার পার্টিসিপল হবে, কারণ ওই যে তাকে রিডিং অবস্থা দেখছেন, তার অবস্থাটা বুঝাচ্ছে, নাউনের অবস্থা বুঝাইছে, অবস্থা বুঝাইলেই তো অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন, এই যে ভার্বের ভি থ্রি হিসেবে বসতে পারে। হি হ্যাজ গট আ ব্রোকেন হার্ট, তার হৃদয় ভাঙা। হি ওয়ার্স এ অরিড লুক, কিরকম লুক? মডিফাই না করলে জিরান ঠিক আছে, কিন্তু মডিফাই না করে সে জিরানের জায়গায় বসবে সাবজেক্ট অবজেক্ট হিসেবে। পার্টিসিপল তো সাবজেক্ট হবে না, অবজেক্ট হবে না, প্রিপোজিশনের পরেও বসবে না, কমপ্লিমেন্ট হিসেবেও বসবে না। কমপ্লিমেন্ট হিসেবে অবশ্য পার্টিসিপল বসতে পারে, সেটা অবশ্যই সেখানে আমরা জিরান্ডি বলি সাধারণত। তাহলে বড় বাক্য লিখতে হইলে আপনারা জানতে হবে, কি জানতে হবে? এবার আসেন, এবার আপনারা বুঝা যাবেন যে ওখানে ডকুমেন্টিং কেন কি হইলো না। দেখেন, এটা একটা সেন্টেন্স, দ্য বেবি woke up, বেবিটা, বাচ্চাটা জেগে গেছে। তাহলে বাচ্চাটা যে জেগে গেছে, এটার মডিফাই করছে কি? হিয়ারিং দ্য নয়েজ। তাহলে এই যে এ বিভক্তি, দেখেন বাংলা বাক্যে এ বিভক্তি মনে রাখবেন, এ বিভক্তি। হিয়ারিং দ্য নয়েজ, আওয়াজটা শুনে, শুনে, সংযোগ এ, শুনে বেবি জেগে গেল। কমপ্লিটিং দ্য জিরান, জিরান শেষ করে, এ বিভক্তি। উই স্টার্টেড স্টার্টিং পার্টিসিপল, আমরা পার্টিসিপল পড়া শুরু করছি। তাহলে কমপ্লিটিং দ্য জিরান কাকে মডিফাই করছে? এই পুরা সেন্টেন্সকে। হিয়ারিং দ্য নয়েজ কাকে মডিফাই করছে? এই পুরা ইয়াকে, বেবি যে জায়গায় গেছে, এই জন্য এটা জিরান না পার্টিসিপল। একই রকম ভাবে নাউনকে মডিফাই করতেছে। হ্যাভিং রেস্টেড দ্য পিলগ্রিমস কন্টিনিউড দেয়া, রেস্ট করছে তারা। হ্যাভিং ফিনিশ দ্য জিরান, জিরান শেষ করে। এটা দেখেন, তাহলে আপনি কেমনে সহজে বুঝবেন? সহজে বুঝবেন, এটা কি সেন্টেন্সের সাবজেক্ট, কি সেন্টেন্সের অবজেক্ট, এটা কি সেন্টেন্সের প্রিপোজিশনের পরে বসছে, এটা কি পসেসিভের পরে বসছে? না, কিন্তু এটা কিছুই না, তার মানে এটা পার্টিসিপল। বুঝা গেছে এই কথাটা? সবাই ক্লিয়ার? তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে নাই, অবজেক্ট হিসেবে বসে নাই, প্রিপোজিশনের পরে বসে নাই, হ্যাঁ, কমপ্লিমেন্ট হিসেবে বসে নাই। এবার একটা আমরা জটিল ইউজ দেখি। হ্যাপি আক্তার বলছে নট ক্লিয়ার। বলেন হ্যাপি আক্তার কেন ক্লিয়ার না? বলেন কোনটা ক্লিয়ার আর নাই? হ্যাপি বলেন, আপনি বলতে থাকেন, আমরা শুনি। আপনি টাইপ করেন কেন বুঝেন নাই পুরাটা, তাহলে আমরা আবার বুঝাবো, এর মধ্যে আমরা আগাইতে থাকি। এবার আমরা একটু জটিল ইউজ দেখবো। যদি আমার আইডিয়া হচ্ছে যে ব্যাংকের ক্লাসের প্রথম দিকে এত জটিল জিনিস দেখানো উচিত না, পরে দেখানো উচিত, এটা আমি বাদ দিতে চাইছি। আচ্ছা, অ্যাবসলিউট ইউজটা আমি বাদই দিই আপাতত। তাহলে যেহেতু এটা আপনারা বুঝতেছেন না, এটা আরেকটু কম বুঝবেন। এটা স্লাইডে থাকলো, পরে আমরা পরের আমি যাতে আমার জিজ্ঞেস করেন আমি বলে দিব।
কারণ আমি এত জটিলে যেতে চাইতেছি না। হ্যাঁ, মেইন ডিফেন্সটা মডিফাই করা না করা, ঠিক আছে। একজন বলছে রিটেনে কিভাবে আসবে, ডেমো দেখাইলে ভালো হয়। রিটেনে কিভাবে আসবে, আপনি রিটেন সেন্টেন্স লিখতে কাজে লাগবে। আপনারা বেসিক্যালি ক্লজটা পড়ানো হচ্ছে যে আপনি যেন রিটেনে সেন্টেন্স লিখতে পারেন। এই যে একটু করে দেখাইছি জিরান দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন, এটা এই জন্য। আচ্ছা, এবার আসেন এই লিঙ্কিং ভার্বের পরেও কি বসে আপনার। আমরা এই যে কিছু বাক্য অনুবাদ করব, কিন্তু আচ্ছা এই জিনিসটা একটু দেখিনি। লিঙ্কিং ভার্বের একটা গল্প আপনাদেরকে বলছিলাম এই যে ইয়ার ক্লাসে, ভোকাবুলারি ক্লাসে। লিঙ্কিং ভার্ব কেমন মনে রাখবেন, মনে আছে আপনাদের? হ্যাভিং ইউজ হয় কোন কাজ মানে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে। একজন জিজ্ঞেস করছে হ্যাভিং কখন ইউজ হয়, পিঙ্কি পারফেক্ট পার্টিসিপল মানে কোনো কাজ আপনি শেষ করে, ডান, হ্যাভিং ডান, ওই তখন ইউজ হয়। কোনো কাজ কমপ্লিটেড, ওই যে প্রেজেন্ট পারফেক্টের মতো আর কি, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এটা আমরা বেসিক্যালি এভাবে মনে রাখি। দেখেন বিকেম, অ্যাপিয়ার, লুক, ফিল, সিম, এগুলার পরেও আপনি ইয়া পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বসতে পারে। ওই যে একজন বলছে দেখেন এই যে মেয়েরাজ, ওই যে বি আর মেয়েরা জিকে তে ফার্স্ট, এটা দিয়ে মনে রাখতে পারেন। দেখছেন ওই যে এটা নানা ভিডিও পাওয়া যায়, আমি দেখছি ইয়াতে অনেকে নানা নানা ভাবে মনে রাখে। কিন্তু যদিও এটা 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 কেন আমি তাহলে এখানে রাখলাম, এটা আমি এখানে কেন রাখলাম, এখানে রাখছি এই জন্য, এটা না রাখলে হইতো, কিন্তু রাখছি এই জন্য আপনি এখন থেকে এই যে আমরা সবসময় অ্যামিজ আর ওয়াজ ভার্ব ব্যবহার করি বেশি, না ইউজ করে আপনি লিঙ্কিং ভার্ব ইউজ করেন। আমাদের যে 5টা সেন্স ভার্ব আছে না, সেন্স অফ মানে আমাদের 5টা সেন্সরি অর্গান আছে, সেন্স অফ সাইট দেখা, সেন্স অফ স্মেল, সেন্স অফ টেস্ট, সেন্স অফ টাচ, সেন্স অফ ফিলিং। এ দেখেন এই লুক, সেন্স অফ সাইট, সেন্স অফ ফিলিং, তারপরে সেন্স অফ কি সাউন্ড শোনা, সেন্স অফ স্মেল ঘ্রাণ, সেন্স অফ টেস্ট জিহ্বা, এই সবগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা একটা পদ্ধতি আপনি মনে রাখতে পারেন, এটা ছাড়া বাকিগুলো আপনি মনে রাখবেন। আর নাহলে ওই যে একজন দেখেন হৃদয় একটা টেকনিক দিছে, ওইটা দিয়ে মনে রাখতে পারেন। আরো একটা টেকনিক মনে রাখতে পারেন, মনে করেন আপনি বিয়ে শাদী করবেন, তাহলে আপনি মেয়ে পছন্দ হচ্ছে না, আপনার অনেক মেয়ে দেখাইছে, আপনার মেয়ে পছন্দ হচ্ছে না, আপনি কি করলেন, বি মানে হওয়া, আপনি জানেন বি অ্যাপিয়ার মানে হাজির হওয়া, অ্যাপিয়ার মানে কি হাজির হওয়া বা দেখতে এরকম হওয়া। আপনি কোথায় যায় হাজির হয়েছেন, গার্লস কলেজের সামনে, মেয়ে দেখবেন, যায়া আপনি বা নার্সিং কলেজের সামনে যাইতে পারেন, একটা মেয়ের লুক দেখলেন, দেখার পরে আপনি তারে ফিল করা শুরু করলেন। এরপর আপনার মনে হচ্ছে, সিম মানে কি মনে হওয়া, আপনি গত রাতে যে মেয়ের স্বপ্ন দেখছেন ওই মেয়ের সাথে এটা রিজেম্বল মানে কি দেখতে একই রকম। এবার আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আর কোনো দিকে টার্ন করবেন না, ঘটক টটক বাদ, আপনি এবার এখানেই স্টে করবেন, স্টে অথবা লাই মানে থাকার। কোথায়, গার্লস কলেজের সামনে। কিন্তু আপনি একটা গন্ধ পাইলেন, কিসের গন্ধ, মেয়ের ভাই লাঠি নিয়ে আসতেছে, স্মেল। এই যে আপনি এটা কিসের গন্ধ পাইছেন, লাঠির গন্ধ, মানে শব্দ শুনতেছেন যে আসতেছে, হুঙ্কার দিয়া, কাম মানে আশা, মেয়ের ভাই। এর আপনি কি করলেন, দিলেন রান, দৌড়। আপনার এই বিয়ে করার স্বাদ মানে টেস্ট মানে স্বাদ মিটে গেছে। এবার আপনি চাইলে আমার এই টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, নাও রাখতে পারেন, এমনি দেখলেই বোঝা যায়। আবার কেউ সেন্স ভার্ব দিয়ে মনে রাখতে পারেন, কেউ ওইটা দিয়েও মনে রাখতে পারেন, ওই যে বিয়ার মেয়েরা জিকেতে ফার্স্ট, ওই যে একজন দিছে দেখেন। তাহলে দেখেন দ্য লিসন ওয়াজ ইন্টারেস্টিং, এই যে ভার্ব প্লাস আইএনজি, এটার পরে পার্টিসিপল মানে ইয়া বসে, অ্যাডজেক্টিভ ফর্ম বসতে পারে। এবার কিছু বাক্য অনুবাদ আমি করাই ক্লাসে, কিন্তু এটা আপনাদের ক্লাসের জন্য না, বিসিএস এর ক্লাসের জন্য রাখি, কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। এই যে কখন পার্টিসিপল বসে, তাহলে মেয়েটি নাচতে নাচতে ক্লাসে ঢুকলো। এই যে একটু আগে আমার জিজ্ঞেস করছেন আপনারা আন্ডারস্ট্যান্ডিং ইয়োগার সময় বা অ্যানাটমির সময় আপনারা জিজ্ঞেস করছেন যে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে এটার সময় ডকুমেন্টিং কেন জিরান, এই এখন আপনারা বুঝে যাবেন। দেখেন কত সহজে বুঝে যাবেন। তাহলে মেয়েটা, এই যে এটার অনুবাদ এটা আমি আগে দেখাই, এই যে এইভাবে দেখাই। দেখেন অনেকে লিখছেন চ্যাটে, থ্যাংক ইউ। দ্য গার্ল এন্টার দ্য ক্লাস, মেয়েটি ক্লাসে ঢুকলো সোজা। এই যে কিভাবে ঢুকছে, মডিফাই, দেখেন এই যে মেয়েটা ঢুকাটারে মডিফাই করছে, কিন্তু এটা সেন্টেন্সের সাবজেক্টও না অবজেক্টও না। কিভাবে, নাচতে নাচতে। তাহলে আরেকটা জিনিস আপনারা মনে রাখেন, এখানে আজীবন ছোটবেলা থেকে শিখছেন, একটা সিম্পল সেন্টেন্সে একটা যদি ফাইনাইট ভার্ব থাকে, হ্যাঁ, আরেকটা এটা নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট মানে ভার্ব প্লাস আইএনজি। এই মেয়েটি নাচতে নাচতে ক্লাসে ঢুকলো। আরো উদাহরণ দেখতে পারেন। এবার দেখেন মেয়েটি নাচতে নাচতে, হাঁপাতে হাঁপাতে, প্যান্টিং মানে হাঁপানো, কাঁদতে কাঁদতে, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, দৌড়াইতে দৌড়াইতে ক্লাসে ঢুকছে। দ্য বেবি কেম বা ওয়েন্ট টু হিজ সিস্টার, মানে বেবির কথা বলা হয়েছে। এইভাবে এরকম আরো উদাহরণ আমরা দেখলাম। এবার দেখেন বিরাট এবং পার্টিসিপলের মধ্যে যারা বলছেন যে আপনি একটু দুর্বল, যাদের কাছে মনে হইতে পারে যে উদাহরণগুলো একটু কঠিন, কারণ সেন্টেন্স ব্যাংকে তো আসলে কঠিনই আসবে, মানে সোজা হওয়ার সুযোগই নাই, তো তাদের জন্য এই উদাহরণ দেখেন। এটা সবাই পড়েন এবং আমারে বলেন এটা যে জিরান ফ্রেজ, এটা আপনারা বুঝছেন কিনা এবং কেন জিরান ফ্রেজ। এটা মাস্টারিং কোডিং ল্যাঙ্গুয়েজেস proficiently, proving expertise in software development, attaining a high score in technical exams, completing a prestigious internship program, securing a job offer from a renowned company was not easy. দেখেন এই ভার্ব প্লাস আইএনজি সবগুলাই সেন্টেন্সের সাবজেক্ট না, দেখেন তো, কিন্তু এটার পরে আরো জিনিস আছে, এই জিনিস নিয়ে এটার নাম ফ্রেজ হয়ে গেছে, শব্দগুচ্ছ। তাহলে
যেটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং এটার পরে আরো পিছনে লেস্টেজ আছে, কোনো অসুবিধা নাই, এটারে বলে জিরান্ড ফ্রেজ, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে। কিন্তু পার্টিসিপল কি কোনোদিন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে না, সে কি করবে, মডিফাই করবে। তাহলে দেখেন তো পরের সেন্টেন্সটা, এখানে কি এরা সাবজেক্ট হিসেবে বসছে? যারা ভালো বুঝেন না এটা দিয়ে বুঝে যাবেন, এটা দিয়ে না বুঝলে আপনারা কেউ বুঝাইতে পারবে না। দেখেন এখানে কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে নাকি শি কে মডিফাই করছে? এই যে কমা, আগেরটাতে কমা ছিল না, দেখেন বলছে শি ইজ নাও এ গুগল এমপ্লয়ি, সেন্টেন্স তো শেষ। কিন্তু সেন্টেন্স কেন সে গুগল এমপ্লয়ি? মাস্টারিং ইন কোডিং ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি। তাহলে এটার বাংলা অর্থ তো কি দাঁড়ায়? তে বিভক্তি। তাহলে কোডিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে, কোডিং ল্যাঙ্গুয়েজে দক্ষ হয়ে, এ বিভক্তি, তখন এই শিরে মডিফাই করছে। আগের সেন্টেন্স আর এই সেন্টেন্সের পার্থক্য বুঝছেন সবাই? আগের সেন্টেন্সে সে মিয়া নিজেই সাবজেক্ট পুরাটা, পরের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, কিন্তু তারে মডিফাই করছে এরা। এবার এটা দেখেন তো সবাই, সেম জিনিস। আপনি না বুঝে উপায় নাই, বুঝতে হবেই আপনারে। এবার দেখছেন বুঝে গেছেন। এটা দেখেন তো সবাই, এটা এখানে একটা সাবজেক্ট না মডিফায়ার? সবাই বলেন এই অংশটা সাবজেক্ট না মডিফায়ার? সাবজেক্ট। জিরান না মডিফায়ার? জিরান। ভেরি গুড। কিন্তু এখন দেখেন তো সেম জিনিস, এখন কি সাবজেক্ট অলরেডি দেয়ার, সাবজেক্ট ইজ দেয়ার, তাহলে কি এখন মডিফায়ার। বুঝছেন পার্থক্যটা? সবাই ক্লিয়ার? এবার বলেন কে বুঝেন না। এবার পার্টিসিপল ফ্রেজ, এটার নাম পার্টিসিপল। শুধু আইএনজি হইলে পার্টিসিপল হইতো, যেহেতু অনেকগুলা স্টেজ আছে এই জন্য পার্টিসিপল ফ্রেজ। যারা বুঝতেছেন না ফ্রেজ কি, আগামী ক্লাসে বুঝবেন পার্টিসিপল ফ্রেজ। ক্লিয়ার? এবার ফারিয়া টারিয়া সবাই বুঝা গেছেন, দেখছেন ক্রিস্টাল ক্লিয়ার। এটা যারা বুঝছেন তারা তো বড় সেন্টেন্স লিখতে পারবেন, এখন পারবেন না ইনশাআল্লাহ। এবার দেখেন তো এটা এখানে পার্টিসিপল না জিরান? সবাই পড়েন তাড়াতাড়ি কুইক। এবার বলেন তো কিসে এখানে? মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল এন্ড মডিফায়ার, নাকি জিরান ফ্রেজ? এরকম আরো উদাহরণ এখানে দেয়া আছে, মানে আপনি না বুঝা কই যাবেন। এবার দেখেন পার্টিসিপলের সাথে এটার অনুবাদের পার্থক্য কি। দেখেন অ্যানি বইটি ছেঁড়া অবস্থায় পাইছে, তাহলে আমরা শিখছি না যে নাউন বা যে পার্টিসিপল স্পিচ দ্বারা নাউনের দোষ গুণ অবস্থা, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বুঝায়, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে ছেঁড়া অবস্থা কি? অবস্থা বুঝাচ্ছে। অনুবাদটা আমরা দেখি। অ্যানি ফাউন্ড দ্য বুক, সেন্টেন্স শেষ, অ্যানি বইটা পাইছে, কি অবস্থায় পাইছে? টর্ন, ছেঁড়া। এটা পাস্ট পার্টিসিপল। কেউ বুঝেন না এরকম আছেন? এটা পাস্ট পার্টিসিপল। ওই যে আমরা একটু আগে যে করছি আজিম ট্যাক্সেস এভরি গোল্ড বার, মনে আছে? স্মাগলড। একজন জিজ্ঞেস করছে কানু জিজ্ঞেস করছে যে টর্ন হবে না কেন? আপনারা আনসার দিয়ে দেন, টর্ন কেন হবে না বলেন, সবাই আনসার দেন। এটা আমি জানি সবাই জানেন। এটা টিয়ার এর পাস্ট, টিয়ার আছে না, ছেঁড়া, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম টর্ন হয়। দেখেন পুলিশ তাকে ঘুষ নেয়ার সময়, অবস্থা বুঝাচ্ছে। কখন গ্রেপ্তার করছে? ঘুষ নেয়ার সময়। সবাই অনুবাদ করার চেষ্টা করেন তো। এই যে হোয়াইল টেকিং ব্রাইব, দেখছেন এই যে কোশ্চেন অনেকে, ভেরি গুড। এই যে আইএনজি, এটা কি সেন্টেন্সের বলেন তো? পুলিশ কট হিম টেকিং ব্রাইবস, হোয়াইল না লিলে হবে। তাহলে পুলিশ কট হিম, পুলিশ তাকে ধরছে বা গ্রেপ্তার করছে, অ্যারেস্টেড হিম। এই যে টেকিং ব্রাইবস, এই যে এখানে কমা দিয়ে দেন, ধরেন টেকিং ব্রাইব, বা এখানে কমা তো লাগে না কিন্তু বললাম আর কি, ওই যে একটু পরে দেখাবো কমালাগুলা। এই যে টেকিং ব্রাইবস, ঘুষ নেওয়া অবস্থা, এটা কি সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট প্রিপজিশনের পরে বসে নাই, তাহলে এটা কি? পার্টিসিপল। কম্বো প্যাকেজের সুবিধার কথা জেনে, বাংলা বাক্যে শেষে জেনে জোবায়ের P2A তে ভর্তি হলো, বলেন। এবার যারা এটা পারবেন তাহলে এটা বড় সেন্টেন্সও লিখতে পারবেন। দেখেন এই যে এটা এটা মডিফাই বা অ্যাডভার্বিয়াল, একই কথা। তাহলে নোয়িং বা লার্নিং অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ কম্বো প্যাকেজ, জেনে জোবায়ের গট অ্যাডমিটেড, অথবা জোবায়ের এনরোলড ইন P2A। দেখেন অনুবাদটা আমরা দেখি সবাই। এই যে এতক্ষণ সবাই যে দেখছেন এই যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে মডিফাই করতেছে, এই যে ডকুমেন্টিং, অ্যানাটমি, মনে আছে? এই যে এটা জোবায়ের এনরোলড, এটা বুঝা গেছে। এবার পার্টিসিপল কেমনে সেন্টেন্স তৈরি হয়, মেকিং সেন্টেন্স উইথ পার্টিসিপল। বুঝছি, যারা কম বুঝতেছেন দুর্বল তারাও আমরা বলেন আপনি বুঝছেন কিনা, এখন তো বুঝার কথা সবাই। ভেরি গুড। আরেকটা উদাহরণ আছে, এটা বাসায় দেখেন, যে সেম উদাহরণ, এটা দিলে দেরি হবে, আমি এই জন্য আর বললাম না। এবার দেখেন এ সিম্পল সেন্টেন্স উইথ আইএনজি, এই কথাটা কি সবাই আমরা বুঝছি? এই সেন্টেন্সটা সবাই দেখেন তো। রিভিউইং পেশেন্ট হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস, পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা ডায়াগনোসিসের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল ফ্রেজ প্লাস ফ্রেজ? জিরান্ড ফ্রেজ না পার্টিসিপল? এটা যে জিরান্ড ফ্রেজ, কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ, একজন বলছে শূন্য বিভক্তি। ভেরি গুড, খালিদ হাসান, দেখছেন কি ট্যালেন্ট পোলাপাইন। এবার আগের পোটাতে যারা প্রশ্ন ছিল, এবার নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকবে না আমি বিশ্বাস করি। যে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস, সেন্টেন্স শেষ। এখন আমি এই যে পেশেন্ট হিস্ট্রি রিভিউ করা, এটারে ডকুমেন্টিং সিমটমস এবং তার যে লক্ষণগুলা নথিভুক্ত করে
পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই অংশটা কি সবাই বলেন তো, এটা কি এটাকে মডিফাই করছে না করে নাই? করছে। তাহলে আপনারা এবার ইয়োগারটা বুঝে গেছেন, ইয়োগা আর অ্যানাটমিকটা বুঝা গেছে, অ্যানাটমি আর ইয়োগা বুঝা গেছে আগেরটা। এবার দেখছেন আপনারা কি ট্যালেন্ট। এবার আপনারা বলেন এই সেন্টেন্সটা কি আমরা টাইনা লম্বা করব নাকি করব না? কিভাবে বড় সেন্টেন্স তৈরি করা হয়? করি দেখেন। তাইলে রিভিউইং পেশেন্ট হিস্ট্রি, ডকুমেন্টিং সিমটম ডকুমেন্ট করে এবং নোটিং প্রিভিয়াস ট্রিটমেন্টস, আগে কোন কোন জায়গায় ট্রিটমেন্ট নিছে সেটা নোট করে পেশেন্টের হিস্ট্রি রিভিউ করা ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস। তাহলে আপনি ডায়াগনোসিসটা করতে পারবেন। এবার বুঝছেন এটা যে এখন আমরা কি করছি, অ্যাডিং অ্যানাদার পার্টিসিপল, আর একটা পার্টিসিপল যুক্ত করছি। সবাই কি এটা ক্লিয়ার? একজন বলছে অ্যানাটমিটা দেখা, আমরা অ্যানাটমিটা একটু ঘুরে আসি, তাহলে এতক্ষণ আমরা নিশ্চিত অনেক কিছু বুঝে যাবেন। এবার অ্যানাটমিটা দেখেন তো, মনে পড়তেছে? দেখেন তো অ্যানাটমি, স্টাডিং অ্যানাটমি ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্টস। তারপরে পরেরটাতে কি কি হয়েছে বলেন তো এখন? তাহলে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি, হিউম্যানের বডির, মানুষের শরীরের স্ট্রাকচার, গঠন জেনে বা বুঝে অ্যানাটমি স্টাডি করা ইজ এসেনশিয়াল ফর মেডিকেল স্টুডেন্ট। এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পিঙ্কি শেখ আপনি ঠিক বলছেন। কমা উঠায়া আর করে দিলে, মানে কমা উঠাই আর 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 দিয়ে দিলে হয়ে যাবে, এন্ড দিতে হবে। এই যে কমা উঠাইলাম না, এখন আর দিলাম, দেওয়ার পরে এখানে এন্ড দিতে হবে, এই তখন এটা জিরান্ড হয়ে যায়। এবার কি বুঝা গেছে? যারা আগে বুঝেন না এবার বুঝছেন। কিলা, খালিদ, ওবায়দুল, ভেরি গুড। এবার বলেন ক্লাস কি এখন কঠিন মনে হচ্ছে কারো? আগেও কঠিন বলেন নাই কেউ, কিন্তু মনে হচ্ছে কঠিন। ভেরি গুড। এবার দেখেন তো আর একটা জিনিস যুক্ত করছি আমরা, এটা দেখলাম। এবার দেখেন কি করছি, দেখেন তো। এবার আসেন ইনফিনিটিভ। আমরা নরমালি বেসিক্যালি ইনফিনিটিভ হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, মানে মূল ফর্মটা। মানে এই যে ধরেন ইট হচ্ছে ইনফিনিটিভ বেসিক্যালি, কিন্তু আমরা মাঝে মধ্যে ইনফিনিটিভের আগে টু বসে, এটারে বলে ইনফিনিটিভ। চেহারা কিরকম? বেস ফর্ম অফ দা ভার্ব, তাইলে often preceded by টু, মাঝে মধ্যে এটার আগে টু বসে, এটারে বলে ভার্ব নাউন। তাহলে জিরান্ডে কি বলতো? ভার্বাল নাউন। মনে আছে জিরান্ডে কি বলে? ভার্বাল নাউন, কারণ এটা নাউনের মতো কাজ করে। আর এটারে বলতেছে ভার্ব নাউন, একই কথা অলমোস্ট, কারণ দুইটার কাজই কাছাকাছি। এটাও জিরান্ড যা যা যেই যে জায়গায় বসে, ইনফিনিটিভ অলমোস্ট সেই জায়গায় বসে। যেমন সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, হ্যাঁ, প্রিপোজিশনের পরেও বসতে পারে, প্রিপোজিশনের পরেও বসে, অসুবিধা নাই। টু প্লাস, তাহলে টুটা তাইলে কি? প্রিপোজিশন। ইনফিনিটিভের সংজ্ঞা হচ্ছে ইনফিনিটিভ ইজ আ বেস ফর্ম অফ দ্য ভার্ব, এটা ভার্বের বেস ফর্ম, অফটেন preceded by টু, মাঝে মধ্যে এটার আগে টু থাকে। ইট ইজ আ কাইন্ড অফ নাউন উইথ আ সার্টেন ফিচার অফ দ্য ভার্ব। এটাও এক ধরনের নাউন, কিন্তু এটা সার্টেন ফিচার আছে, এই জন্য এটা ভার্বের মধ্যে পড়ছে। সো ইট ইজ আ ভার্ব নাউন। কিভাবে বাক্য গঠন করে? একই রকম ভাবে, কোনো কিছু দেখার দরকার নাই, জিরান্ডের জায়গায় কল্পনা করেন। টু এর ইজ AI, মানে টু এর ইজ হিউম্যান, আমি AI করছি আর কি। টু ওয়াচ হিম গ্রিন রিয়েলি গেটস অন মাই নার্ভ, সে হাসলে আমার বিরক্ত লাগে, মানে আমার নার্ভে লাগে। এটা টু ওয়াচ হিম গ্রিন রিয়েলি, এই যে টু ওয়াচ হিম গ্রিন পুরাটা হচ্ছে যে আপনার সাবজেক্ট, তাহলে ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়। এখন এখানে দুইটা ইনফিনিটিভ, গ্রিনও কিন্তু ইনফিনিটিভ, দেখেন এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ। এটার আগে টু নাই আর এটার আগে টু আছে, কারণ আমরা জানি ওই যে ছোটবেলা থেকে পড়ছেন হেল্প, হ্যাঁ, মেক, ওই যে পজিটিভ ভার্ব গুলা, ওয়াচ, এগুলার পরে ভার্বের বেস ফর্ম বসে। শিখছেন না ছোটবেলা থেকে? বেয়ার ইনফিনিটিভ শিখছেন। আসলে বেয়ার ইনফিনিটিভ না, এটা বাঙালিরা বানাইছে। আসলে ভার্ব বেস ফর্মই হচ্ছে যে বেসিক্যালি এটা, ওই যে একজন লেখা ফেলছে বেয়ার ইনফিনিটিভ, জানি এটা চৌধুরী হোসেনের লেখা ছিল। এবার আমারে বলেন তো এই সেন্টেন্সের কথা আপনাদের মনে আছে? একটু আগে যে পড়ছেন, মনে আছে সবার? এবার দেখেন তো কি যে কিচ্ছু হয় নাই, দেখে এই জিনিসটা হয়ে গেছে। দেখেন লতা, এবার বুঝছেন নাকি? লতা আঞ্জুমান, জিরান্ডার ইয়ার পার্থক্য মনে পড়তেছে সবার? এবার দেখেন এই উদাহরণটা আপনি একটু আগে দেখছেন যে মনে আছে? দেখেন এই যে সেম একই জিনিস, জিরান্ডের জায়গায় খালি টু প্লাস ভার্ব বসাই দিছি, দেখছেন? এগুলা তাহলে নিশ্চয়ই বুঝা গেছে। তাহলে এতক্ষণ সাবজেক্ট হিসেবে দেখলেন, এবার অবজেক্ট হিসেবে দেখেন। দেখেন তো এটা অবজেক্ট কিনা সেন্টেন্সের? এই দুইটা, কারো কোনো সন্দেহ আছে এটা যে অবজেক্ট? তারপরে দেখেন তো এটা যে কমপ্লিমেন্ট, কারো কোনো সন্দেহ আছে? The greatest pleasure is equal to sing. His custom is to write daily is equal. এটা যে কমপ্লিমেন্ট, কারো কোনো সন্দেহ আছে? তাহলে জিরান্ড সেন্টেন্সের সাবজেক্ট হয়, ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়। জিরান্ড সেন্টেন্সের অবজেক্ট হয়, ইনফিনিটিভ সেন্টেন্সের অবজেক্ট হয়, আবার কমপ্লিমেন্টও হয়। এবার আমরা রিয়েল ইনফিনিটিভের মূল যে চেহারা সেটা দেখছি, এই যে গো মানে বেস ফর্ম, এটা ইনফিনিটিভ। এটা যদি পরীক্ষা আসে, দুনিয়ার বেশিরভাগ পোলাবেন পারবে না, কিন্তু আপনি পারবেন যে এটা ইনফিনিটিভ, গোটা। আই স হিম গো। আবার বলে বেয়ারিং, এখন বললাম যে বেয়ার টেয়ার বললেন না, এটাই ইনফিনিটিভ। বেয়ার মানে খালি। আচ্ছা, ইউ নো ইউ লাভ হার ওয়েন ইউ লেট হার গো, ইউ অনলি নো ইউ লাভ হার ওয়েন ইউ লেট হার গো। এটা কার গান কেউ বলতে পারবেন? এটা একটা সং, বিখ্যাত, যেটা বিলিয়নস অফ টাইমস দেখা হয়েছে, বিলিয়নস অফ টাইম। ইউ
only you only miss the sun when it starts to snow. Passenger, very good. এই দেখেন সেও এটা ইনফিনিটিভ ইউজ করছে, you only know you love her when you let her go. লেট হচ্ছে যে ওই যে আপনারা যেটা বেয়ার ইনফিনিটিভ শিখছেন, বেসিক্যালি লেটের পরে ইনফিনিটিভ তার রিয়েল ফর্মে বসে, টু লাগে না, তার টু এর সহযোগিতা লাগে না। এবার আরো উদাহরণ দেখেন, সেম জিনিস, she felt the ground shake, সে দেখলো যে গ্রাউন্ড কি কাঁপতেছে, ফেল্ট। এই যে ইনফিনিটিভ তার আসল চেহারা, বেস ফর্ম। একটা উদাহরণ দেখলে বাকিগুলো জাস্ট নকল। এই যে ফেল্ট আছে, হার্ড আছে, হিয়ার, ফিল, হিয়ার, ওয়াচ, অবজার্ভ, নোটিস, এই ভার্ব গুলা যদি থাকে পরে ভার্বের কি হয়, বেস ফর্ম বসে। এই যে এখানে আছে দেখেন, সি, ওয়াচ, অবজার্ভ, নোটিস, হিয়ার, লিসেন টু, রিড। এখন দেখেন এই যে একটু আগে আপনারা সোজা উদাহরণ দিছি, he felt the ground shake, একটু কঠিন উদাহরণ দেখেন, they noticed the book mysteriously disappear from the shelf, একটু বাড়াইছি আর কি, সেম উদাহরণ। মানে আপনি জাস্ট আমি যে উদাহরণটা দেখাইলাম সেটা আপনি বাসায় দেখবেন যে একটু করে কঠিন করা হয়েছে। জাস্ট এইটাই আপনার শেখানোর দরকার, যে আপনি এতদিন যে হি গোস টু স্কুল, আই গো টু স্কুল, আই ইট রাইস টাইপের সেন্টেন্স পড়ছেন, এটা থেকে একটু উন্নত করার চেষ্টা করতে, তাহলে এগুলো আপনি জানেন এখান থেকে। তাহলে একই রকম বিড হিম, এই যে বিড হিম গো দেয়ার, হি লিসেন টু হিম সিং, এই যে লিসেন টু, বিড, এগুলোর পরে ইনফিনিটিভ এটা রিয়েল ফর্মে বসে। তারপর আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মানে মডেলস এর পরে ইনফিনিটিভ তার রিয়েল ফর্মে বসে, মানে ভার্বের বেস ফর্ম, এটাও ইনফিনিটিভ। তারপরে পজিটিভ ভার্ব আপনারা ক্লাস পাবেন এটার, অথবা আগে থেকে জানেন, পজিটিভ ভার্ব হ্যাভ, মেক, হেল্প, লেট, এগুলার পরে ইনফিনিটিভ তার নিজের চেহারায় বসে। যেমন একটা উদাহরণ দেখি আমরা, আতর আলী হ্যাড অ্যাঞ্জেলিনা জলি, হ্যাড এই যে এটা পাস্ট ফর্মে বসছে আর কি, এটা পজিটিভ ভার্ব। ওয়াশ ইওর ক্লথ, ওয়াশ ইওর হবে না, এটা ওয়াশ হিজ ক্লথস। তাহলে আতর আলী অ্যাঞ্জেলিনা জলিকে দিয়ে তার কাপড় চোপড় ধোয়াইলো, তাহলে সে নিজে কাজ করে না, আরেকজনের দিয়ে করাইছে, অ্যাঞ্জেলিনা জলি দিয়ে করাইছে আতর আলী। তাইলে এ দেখেন এই যে ওয়াশ ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। আবার দেখেন হিরো আলম কি করছে, হিরো আলম মেড মানে ফোর্স করা কাউকে, এটাও পজিটিভ ভার্ব। এখন না বুঝলে সমস্যা নাই, পরে এটার ক্লাস হবে বা বুঝবেন আপনারা, অনেকে জানেন পজিটিভ ভার্ব পড়ে আসছেন। মেডের পরে এই যে ট্রাম্প ওয়ার্ক, ভার্বের বেস ফর্ম, এটা ইনফিনিটিভ। মানে আমি ইনফিনিটিভ জাস্ট বসে কোন জায়গায়, এটা আমার পজিটিভ ভার্ব আলোচনার বিষয় না। তাহলে হিরো আলম মেড ট্রাম্প, হিরো আলম ট্রাম্পকে বাধ্য করছে কাজ করতে তার ইলেকশন ক্যাম্পেইনে। মানে সে যে গুলশানে ভোট করছে, গুলশানে কার সাথে, আরাফাতের সাথে, ব্র্যাকের টিচার ছিল যে ও, তাহলে সে কারে দিয়ে প্রচারণা চালাইছে, ট্রাম্পরে দিয়া। তাহলে এটা দিয়ে আমরা বুঝলাম আরো। আচ্ছা, এবার একটু কঠিন, যদিও আমরা এই তিনটা জিনিস স্কিপ করে যাই, আপনার যদি কঠিন না লাগে আমি আর একটু মানে সেন্টেন্স মেকিং এ যাবো, আর যদি কঠিন লাগে তাহলে আমি আর কঠিনে যাবো না, এতটুকু পর্যন্ত শেষ, মানে এতটুকু পর্যন্ত এনাফ, শুড বি এনাফ। আর আরো দুই একটা কঠিন জিনিস দেখাবো, দরকার আছে। ইয়াসের সংখ্যা বেশি, দুইজনের খিদা লাগছে, খালেদের ছুটি, তারপরে আর যে ছুটি, আপনারা যান, আমরা বাকিদেরকে করে আপনি রেকর্ড দেখে নিয়েন। তাহলে দেখেন এই যে এই সেন্টেন্সটা আপনারা একবার শিখেন। এবার আমরা একটু জাস্ট সেন্টেন্স কিভাবে বানায়, সুন্দর সুন্দর সেন্টেন্স এটা দেখবো। হোয়াট বা অল ক্লজ, এরপরে বি বসলে হোয়াট ক্লজ বা অল ক্লজ, চিন্তা করেন হোয়াট ক্লজ বা অল ক্লজ দিয়ে সেন্টেন্স করা যায়। তাহলে আমরা মাঝে মধ্যে বলি না, তোমার এখন যা জানার দরকার, মানে তোমার এখন যা করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস আগে দেয়া, অথবা তোমার এখন যা করা উচিত সেটা হচ্ছে ইনফিনিটিভ নতুন করে শেখা। অল ইউ নিড টু নো ইজ লার্ন, দেখেন টু লার্ন হবে না, ইজ লার্ন ইনফিনিটিভ নিউ। এগুলো আপনার অত কঠিন আসবে না, কিন্তু আমি সেন্টেন্স শেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, এটা আপনার বোনাস আর কি ক্লাসে। হোয়াট ইট ডাজ ইজ কুল দ্য ইঞ্জিন, মনে হতে পারে ইজ টু কুল দ্য ইঞ্জিন, টু না দিলে মনে সেন্টেন্স হয় না, আসলে হবে। তাইলে আমরা কি দেখলাম, এই অল এর পরে যদি কোনো ক্লজ বসে, এই যে all you need to know, all clause, all এটা একটা ক্লজ, all clause বলে এটারে। অথবা হোয়াট দিয়ে যদি বসে কোনো ক্লজ, সেটার পরে আমরা ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ বসাইতে পারি। এটা একটু কঠিন ইউজ। আপনি কি আপনার রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল দিতে পারবেন? মানে তোমার এখন যা করা উচিত, তুমি এখন যা করবা, সোজা কথা হইলে তুমি এখন ক্লাস মনোযোগ দিয়ে করবা। কুলিং ভুল হবে, কুলিং দিবেন না। ফয়সাল বলেন তো, আপনি এখন আপনার যা করা উচিত, মানে আপনার মূলত মানে আপনার যা করা উচিত সেটা হইলো ক্লাসটা মনোযোগ দিয়ে করা। All you need is attend the class attentively. All you need to do, কি লিখছেন, all you need is, এই যে এখানে দেখেন, all you need is do the class, is to না, is do the class, দেখছেন। এখন আপনার মনে হতে পারে is do, এটা কোনো সেন্টেন্স হইলো? এইটাই সেন্টেন্স, এটার পরে ভার্বের V1 বসে। আরো এক ধরনের উদাহরণ দেখেন, why go to the store when you can order online? তাহলে আপনি বলেন তো, দূর কেন ভাত রান্না করবা ফুড পান্ডা থাকতে, কেন তুমি ফুড পান্ডা থাকতে ভাত রান্না করবা বা নাস্তা বানাবা? Why not ask for help if you are feeling overwhelmed? আচ্ছা, এটা বাদ দেন, এটা দেখেন। তাহলে আপনি বলেন তো,
মানে ফুড পান্ডায় মানে থাকতে তুমি কেন হুদাই ভাত রান্না করবা অথবা নাস্তা বানাবা, এই টাইপের সেন্টেন্স আমরা যখন বলি, মানে কেন তুমি স্টেশনে যায় টিকিট কাটবা যেখানে তুমি অনলাইনে কাটতে পারতেছো, এই টাইপের সেন্টেন্স করতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। এখানে তো ক্যান আছে, ইনফিনিটিভ অটো হবে। তাহলে হোয়াই বদার উইথ অল দ্য পেপার ওয়ার্ক হোয়াট ইউ ক্যান ডু ইট অনলাইন, তুমি এটা অনলাইনে করতে পারো, তাহলে পেপার ওয়ার্কের দরকার কি? হোয়াই নট গো, দেখেন এই হোয়াই নট গো, আপনার মনে হতে পারে সেন্টেন্স ভুল। হোয়াই নট গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক ইনস্টেড অফ স্টেইং ইনডোরস, হোয়াই নট গো। তাহলে হোয়াই আর হোয়াই নট এর পরে হোয়াই বদার, দেখছেন বারবার বি ওয়ান এটা শিখেন। হোয়াই বদার, হোয়াই নট গো, তাহলে বলেন তো হোয়াই টিকিট কাটা অনলাইনে, বলেন তো হোয়াই কালেক্ট টিকিট ফ্রম স্টেশন when you can buy it online। এই যে অনেক রকম করতে পারেন। আপনি একটা রিয়েল লাইফের এক্সাম্পল দেন, আপনি একটা উদাহরণ দেন যে আপনি অনলাইন থাকতে মানে স্টেশনে যায় টিকিট কাটবেন কেন, এই যে হোয়াট ক্লজ দিয়ে পারবেন? সবাই চিন্তা করেন, একটু চিন্তা করতে থাকেন। আর দুইটা জিনিস হচ্ছে এটা, আচ্ছা পারবেন, চেষ্টা করেন সবাই। বলেন তো তুমি স্টেশনে যেখানে তুমি অনলাইনে টিকিট কাটতে পেরেছো, হোয়াই গো টু স্টেশন, এই যে এভাবে লেখেন। আপনি যদি বলেন হোয়াই গো টু স্টেশন, হোয়াই গো টু স্টেশন, তাহলে সেন্টেন্স হবে, দেখছেন হোয়াই গো টু স্টেশন when you can buy ticket online। হ্যাঁ রিজওয়ানা জান্নাত হইছে। why eat at the restaurant instead of cooking yourself, cooking at home, ঠিক আছে এই তো সুন্দর হইছে। why go to offline class instead of when P2A is offering online class। ইসলাম ওবায়দুল ইসলাম আপনি বলতে পারেন why go to offline class when P2A is offering online class। দেখছেন এই যে অনেকে লিখতেছে, এই যে এটাই আমি চাই যে আপনারা এই সেন্টেন্সটা এই বাক্যটা শিখেন। তারপরে প্রিপজিশনের পরে কেমনে বসে এরকম উদাহরণ এখানে দেওয়া হয়েছে, দেখেন এই যে এখানে বাট কিন্তু প্রিপজিশন। অনেকে বলতে পারে যে টু তো প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের সাথে প্রিপজিশন বসবে, টু তো প্রিপজিশন আপনারা বলি নাই, এটা ইনফিনিটিভ বোঝানোর জন্য আগে আসছে, এখানে টু ইনফিনিটিভ মানে প্রিপজিশনের পরে না। তাহলে উই হ্যাড নো রিকোর্স টু ক্যান্সেল দ্য ইভেন্ট, অথবা দ্য মেন্টর ইজ অ্যাবাউট টু বিগিন, এই যে প্রিপজিশন এরপরে টু প্লাস ভার্ব মানে বেস, এটা হচ্ছে যে ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ। এরকম আরো উদাহরণ আমি আপনার ইয়ার জন্য দিছি, আরো উদাহরণ বাসায় দেখার জন্য, রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দেওয়া লাগবে না, অলরেডি দেরি হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আপনি এগুলার পরে টু দিয়া প্র্যাকটিস করবেন। এর মধ্যে অনেকগুলো পরীক্ষা আসে, যেন অ্যাফোর্ড অনেকবার আসছে, অ্যাফোর্ড টু এভাবে পড়বেন। হ্যাঁ অ্যাফোর্ড টু, অ্যাপিয়ার টু, বেক টু, কনসেন্ট টু, ফেইল টু, নো টু, মিন টু, ম্যানেজ টু, কেয়ার টু, অ্যারেঞ্জ টু, এগ্রি অনেকবার পরীক্ষা আসছে, প্রিটেন্ড অনেকবার আসছে, স্ট্রাগল আসছে, ওয়ান্ট তো আসেই, নিড আসে। এগুলার পরে ইয়া বসো যে এইভাবে করে। এবার কিছু বাক্য অনুবাদ দেখেন, আমি জানি কিভাবে অনলাইন এয়ার টিকেট কাটতে হয়, আপনারা সবাই এটা করার চেষ্টা করেন, না পারলে কোনো অসুবিধা নেই, উপরে লেখা আছে না পারলে অসুবিধা নাই, অনুবাদ করেন। এই যে লিখছেন না আই নো হাউ টু বাই টিকেট অনলাইন, এই যে হয়ে গেছে। তাহলে আমি জানি আই নো কিভাবে, হাউ টু বাই টিকেট অনলাইন, আমি আর লিখলাম না পুরোটা, এই যে হাউ টু বাই টিকেটস অনলাইন, এটাই হচ্ছে WH+2। এই ফরম্যাটটাও আমরা শিখতে পারি। তাহলে ডালিয়া ডিডন্ট ডিসাইড হোয়ার টু ট্রাভেল, এই যে হোয়ার প্লাস টু, হোয়ার টু ট্রাভেল, হোয়ার টু, এভাবেও সেন্টেন্স করা যায়। তাহলে হোয়ার টু ট্রাভেল, কোথায় যাইতে হবে সে ডিসিশন নিতে পারে না, এই স্ট্রাকচারটা দেখেন। হোয়ার টু ট্রাভেল, হোয়ার টু বাই টিকেট, আমি জানি না কোথা থেকে টিকিট কাটতে হয়, আই ডোন্ট নো হোয়ার টু বাই টিকেট, হোয়ার টু বাই। এবার যেমন এরকম একটা অনুবাদ আমরা করার চেষ্টা করি, দেখেন তো প্রকল্পটির করণীয় নিয়ে, প্রকল্পটির হবে এখানে, প্রকল্পটি নিয়ে কি করণীয় তা নিয়ে বৈঠক ডেকেছে সরকার, প্রকল্পটির এটা সবাই একটু করার চেষ্টা করেন। এগুলো একটু কঠিন, এটা আপনার ক্লাসের পার্ট না, তাও আমি এক্সট্রা হিসেবে করাচ্ছি, মানে ক্লাসের পার্ট আমাদের অলমোস্ট শেষ। খালিদ বলছে একটা কোশ্চেন করেন, একটা কোশ্চেন ক্লাসে শেষও করতে পারেন, ক্লাস শেষ আর 5 মিনিটে শেষ হয়ে যাবে। কয়টা বাজে বলেন তো একজন? দেরি আছে, এখন 2 ঘন্টা হয় নাই, আমরা 1.5 ঘন্টা শেষ করি কিন্তু 2 ঘন্টা হয় নাই। আচ্ছা দেখাই দিই, যেহেতু আপনাদের দেরি হয়ে গেছে, দেখেন বৈঠক ডেকেছে সরকার, কি করণীয় তা নিয়ে, প্রকল্পটি নিয়ে কি করণীয়, এরকম ভেঙে ভেঙে করবেন আর কি। বৈঠক ডেকেছে, তাহলে ডাকা ইংরেজি কি? একজন লিখছে কল ফর এ মিটিং, আচ্ছা ধরেন কল ফর দিলাম আপাতত, এরপর দেখবেন প্রিপজিশন কোনটা ইউজ করি। ডেকেছে বলে তাহলে নিশ্চিত হ্যাজ কল্ড হবে, যেহেতু ডেকেছে বলছে, হ্যাজ কল ফর এ মিটিং। কি করণীয় আর প্রকল্পটি নিয়ে, প্রকল্পটি নিয়ে দেয় অ্যাবাউট দ্য প্রজেক্ট, এটা আপনারা জানেন। তাহলে আমরা দেখি দ্য গভর্নমেন্ট হ্যাজ কল্ড আপ, কল ফর না কল্ড আপ হবে। হ্যাঁ এই যে এর জন্য প্রিপজিশনের কথা বলছি, কল্ড আপ এ মিটিং। তাহলে কি করণীয় তা নিয়ে, অন হোয়াট টু ডু, কি করণীয় about the project। পুরোটা যদি একসাথে দেখি, গভর্নমেন্ট হ্যাজ কল্ড আপ এ মিটিং অন, এই যে হোয়াট টু ডু টা দেখানোর জন্য আমি বেসিক্যালি এটা আপনার অনুবাদ এখন করতে হবে না, এই যে এটা হোয়াট টু ডু, এই যে একটু আগে দেখছেন যে হোয়ার টু ট্রাভেল, এই যে দেখছেন ডালিয়া ডিডন্ট ডিসাইড হোয়ার টু ট্রাভেল, এখানে ইনফিনিটিভ বসে, তাহলে এটাকে বলে ভার বা নো প্লাস
WH প্লাস 2 এই টাইপের স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি, এটা দেখানোর জন্য আমাদের। আর একটা উদাহরণ দেখেন, যেমন দ্য ইনস্ট্রাক্টর ইজ টিচিং হিজ স্টুডেন্টস, মানে আমি, হাউ টু মেক সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভস। ইনফিনিটিভ দিয়ে কিভাবে সেন্টেন্স বানায় আমরা অনেকক্ষণ দেখলাম। রিয়েল লাইফের উদাহরণ আপাতত দেওয়ার দরকার নাই, একটা সোজা উদাহরণ দেখেন এটা কেমনে কঠিন করে। হি ইজ টু উইক টু ওয়াক, এটা আমরা ছোটবেলা থেকে শিখছি যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এই যে টু ওয়াক। এখন আমার উদ্দেশ্য কি জানেন, এটার মধ্যে একটু বিষ ঢালা, মানে একটু বাড়ানো, এটার মধ্যে একটু বেশি করে ঢুকানো, এলিমেন্ট ঢুকানো। দেখেন তো ঢুকাইতে পারি কিনা। হি ওয়াজ টু ফরগেটফুল টু রিমেম্বার হিজ ওন বার্থডে, এই যে একটা জিনিস ঢুকাইলাম। হি ওয়াজ টু শাই টু আস্ক হিজ ক্রাশ আউট অন আ ডেট, সে তার ক্রাশকে মানে বলতে পারতেছে না, সে খুবই শাই, এতই শাই যে, এতই লজ্জিত যে সে তার ক্রাশ রে জিজ্ঞেস করতে পারতেছে না। এবার দেখেন আরো উদাহরণ আছে, এটা যেমন আরো উদাহরণ কি, এগুলো একটু কঠিন উদাহরণ, এটা একটু কঠিন উদাহরণ কিন্তু আমি তাও দিয়ে দিছি। এই ক্ষেত্রে আপনি হচ্ছে যে ইনফিনিটিভ ইউজ করতে পারেন। দেখেন, হি ওয়াজ টু ইমপেশেন্ট টু ওয়েট ফর দ্য এলিভেটর, সো হি ট্রাইড টু স্লাইড ডাউন দ্য স্টেয়ারকেস রেইলিং only to end up halfway with her skirt caught on her nail। খেয়াল করেন, এরকম আমরা অনেক সময় উপন্যাসে দেখি, তারপরে পত্রিকায় দেখি, সেই কাজটা করেছে শুধুমাত্র এটা শেষ হওয়ার জন্য বা এটা করার জন্য। তাহলে এটা ফানি উদাহরণ। দেখেন, শি ওয়াজ টু ইমপেশেন্ট, সে এত অধৈর্য যে টু ওয়েট ফর দ্য এলিভেটর, সে এলিভেটরের জন্য ওয়েট করতেছে না। সো হি ট্রাইড টু স্লাইড ডাউন, সে স্লাইড ডাউন স্টেয়ারকেসের রেলিং এর উপরে স্লাইড ডাউন করতে চাইছে, মানে এরকম এই মেয়েটার মতো। দেখেন তারপরে কি হয়েছে, চিত হয়ে পড়ে গেছে। অনলি টু এন্ড আপ স্ট্রাক হাফওয়ে উইথ হার স্কার্ট কট অন আ নেইল, তার এসে মেয়েটার স্কার্ট পরে নাই, স্কার্ট নেইলের কট অন আ নেইল, চিত হয়ে পড়ে গেছে। আচ্ছা দেখেন, এবার একটু ভেজাল ঢুকানো, মানে আমি কি বুঝাইছি, ধরেন নর্মাল সেন্টেন্স তো এটা, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে ভেজাল ঢুকানো মানে কি, দ্য ইস্যু ওয়াজ টু ডিফিকাল্ট, এই সমস্যাটা এত বেশি কঠিন যে টু সলভ, সেন্টেন্স শেষ হয়ে যাইতো। এই অতিরিক্ত রঙালা অংশটা আমি ঢুকাইছি কি, তাহলে আপনি যে সেন্টেন্স বড় করতে পারবেন এটা দিয়ে, সেটা বোঝানোর জন্য। দেখেন, দ্য ইস্যু ওয়াজ টু ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্ট, কার জন্য, গভর্নমেন্টের জন্য, এই কথাটা অতিরিক্ত অ্যাড করছি। এটা হচ্ছে যে আপনি সেন্টেন্স এভাবে বাড়ানো যায়। এরকম এই সেন্টেন্সটা দেখেন, মেক সেন্টেন্স উইথ ইনফিনিটিভ, সত্য বলতে আমি তোমাকে ভালোবাসি না, এটা অনুবাদ আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে অ্যাবসলিউট ইউজ দিয়ে করতে পারি, ওই যেটা আমি দেখাই নাই আপনাদেরকে, আর একটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে করতে পারি। তাহলে এটা আমি তোমাকে, আমরা সবাই জানি তোমাকে আমি ভালোবাসি না, এটা একটা গান বিখ্যাত, নিশ্চয় আপনারা জানেন। এই অংশটা আমরা অনুবাদ সবাই পারবো। এই সত্য বলতে, এই কথাটা বলতে আমরা ইনফিনিটিভ ইউজ করি, এটা দেখানো আমার উদ্দেশ্য। আপনি না পারলেও কোনো সমস্যা না, অনুবাদ আপাতত। উই স্পিক দ্য ট্রুথ বাট টু টেল দ্য ট্রুথ আই ডোন্ট লাভ ইউ। কিন্তু জিরান্ড হইলে আমরা কি বলতাম, মনে আছে, জিরান্ড হইলে কি বলতাম, ট্রুলি স্পিকিং, ট্রুলি স্পিকিং। ওই যে স্পিকিং এর যেটা অ্যাবসলিউট ইউজ, ওই যে অ্যাবসলিউট ইউজটা পরে দেখলে বুঝবেন, এটা এখন আপাতত না বুঝলেও চলবে। এখানে দুইটা জিনিস, একজনে জিজ্ঞেস করছে পারফেক্ট, ওই যে প্রেজেন্ট পারফেক্ট হইলে কি, পারফেক্ট পার্টিসিপল হইলে কি হয়, তাহলে পারফেক্ট ইনফিনিটিভ হইলে কি হয়, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, এটা একটা সেন্টেন্স। আর তোমাকে কষ্ট দিয়ে ফেলায় আমি দুঃখিত, তাহলে দিয়ে ফেলছেন পারফেক্ট। আর হচ্ছে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, পারফেক্ট এখনো হয় নাই, মানে কষ্ট দিয়েছেন মাত্র, আর এটা দিয়ে ফেলছেন, কাজ শেষ, এই ক্ষেত্রে ইউজ হয়। ব্যবহারটা আপনি না পারলে হবে, আর 10 মিনিটে শেষ হবে ক্লাস। তাহলে দুইটা ঘটনা দেখেন, একটা হচ্ছে কষ্ট দেওয়ার, এটা অনুবাদ এখন করতে হবে না, সময় নাই, কিন্তু আপনার ইয়াটা ইউজটা, আই এম সরি টু বদার ইউ, আর হচ্ছে আই এম সরি টু হ্যাভ বদার্ড ইউ, টু হ্যাভ বদার্ড দিয়ে ফেলছেন পারফেক্ট, আর আই এম সরি টু বদার ইউ মানে এখনো দেন নাই। মনে আছে লিঙ্কিং ভার্বের কথা, লিঙ্কিং ভার্ব দিয়ে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়, লাইকলি টু দিয়ে। এই দুটো আমি অ্যাভয়েড করলাম, লিঙ্কিং ভার্বেরটা, এই দুটো আপনারা দেখবেন। আর একটা হচ্ছে লাইকলি, আপনারা দেখতে চান, আপনার ধৈর্য আছে, আর এগুলা অতিরিক্ত আর কি, মানে এত কঠিন তো আর আপনারা আসবেন না আসলে আপনি সেন্টেন্স বানানোর জন্য। আচ্ছা দেখান তাইলে, আচ্ছা তাহলে দেখেন যদি দেখতে চান। হি সিমস টু হ্যাভ জিল্টেড দ্য বয়, আপনি নরমালি বলছেন শি সিমস বিউটিফুল, তাকে দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু আপনি এটা দিয়েও ইনফিনিটিভ দিয়ে করতে পারবেন, সিমস টু হ্যাভ জিল্টেড দ্য বয়। দ্য গার্ল অ্যাপিয়ার্স টু হ্যাভ ফলেন ইন লাভ, মেয়ের দিকে দেখে মনে হচ্ছে সে তার ওই পোলার প্রেমে পড়ছে। অথবা শি সিমস টু হ্যাভ জিল্টেড দ্য বয়, তাকে দেখে মনে হচ্ছে পোলাটার ছেঁকা দিছে, জিল্টেড মানে ছেঁকা দেয়া। তাহলে এই ছেলেটি মনে হয় আমার গার্লফ্রেন্ডকে চুরি করে ফেলছে, গার্লফ্রেন্ডকে চুরি করছে। তাহলে দেখেন, দিস বয় সিমস টু হ্যাভ স্টোলেন, আপনার গার্লফ্রেন্ডকে চুরি করছে, মাই গার্লফ্রেন্ড। এই টাইপের সেন্টেন্সে ইনফিনিটিভ ইউজ হয়। খালি ইউজটা দেখেন, আমরা অনেক সময় তুমি ছেলেটাকে ছেঁকা না দিলেও পারতা, এই টাইপের সেন্টেন্সে বসে। যেমন ইউ কুড নট হ্যাভ ডিচ দ্য বয়, তুমি ছেলেটিকে ছেঁকা না দিলেও পারতা, কুড নট হ্যাভ। এখন কেউ বলতে পারেন যে কুড নট হ্যাভ ডিচ, ওই যে পারফেক্ট আর কুড নট ইয়ার পরে ভার্বের V3, ওটা হচ্ছে যে ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দেওয়ার দরকার নাই। ইনফিনিটিভের লেস ঢুকায় কিভাবে, আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, আমি চাই তুমি কাজটা করো। তাহলে টু ডু দ্য ওয়ার্ক, এটা তো আমি বুঝছি এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের V1, কিন্তু এটাতে আমি কুইকলি ঢুকাই দিলাম। দেখেন,
আই ওয়ান্ট ইউ টু কুইকলি ডু দ্য ওয়ার্ক। এইভাবে সেন্টেন্স বড় করে বা লেস ঢুকায়। একই রকম উদাহরণ আরো দেওয়া আছে। লাইকলি দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে, লাইকলিটা আপনারা নিজেদের দেখার জন্য দিছি, তাহলে কঠিন হয়ে যাবে। তো এই হচ্ছে যে আমাদের অবস্থা। তো আমরা জাস্ট একটা উদাহরণ দেখবো যে মেকিং সেন্টেন্স, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। টু আন্ডারস্ট্যান্ড দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট ইজ ইম্পর্টেন্ট ফর গ্লোবাল অ্যাওয়ারনেস। এটা পুরাটা হচ্ছে যে একটা ইনফিনিটিভ ফ্রেজ এবং সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু চাইলে আমি এটা বড় করতে পারবো। টু আন্ডারস্ট্যান্ড দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট এন্ড ইটস হিস্ট্রিক্যাল রুট is important for global awareness। আর একটু বড় হইলো, তাইলে আরো বড় করা যায়। to understand the Israel Palestine conflict including its historical roots and key events that shape it। এই যে আরো বড় করা যায়, এটা আরো বড় করে দেখাইছি, এত বড় তো আর না গেলেও চলবে। এবার মানে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, কারণ ক্লাসটা একটু লম্বা নিছি ইচ্ছা করে, চাইলে আরো অনেক শর্টকাটে 3 ভাগের 1 ভাগ দিয়ে শেষ করা যেত, কিন্তু আপনি যদি কষ্ট করে এটা পড়ে ফেলতে পারেন, তাহলে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার, ব্যাংকের ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, প্রেসি রাইটিং, কম্প্রিহেনশনের কোশ্চেন রাইটিং, সবকিছুতে আপনার জন্য হেল্প হবে। এবং আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, একটা অনুবাদের পিডিএফ, অনুবাদ নিশ্চয়ই আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে। ওইটা পড়া ছাড়া যদি আগামীকালকে কেউ ক্লাসে আসেন তাহলে ক্লাস বুঝবেন না।